আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জেনারেল ফার্মাকোলজির সেকেন্ড ক্লাস। এই ক্লাসের টপিকগুলো হলো সেল এবং সেলের যে সকল অর্গানেলসগুলো রয়েছে, যেমন বিভিন্ন অঙ্গাণু, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এভরিথিং, প্রত্যেকটা জিনিসের ফাংশন এবং যেগুলো জানা দরকার, এবং হলো সেল মেমব্রেন, এই মেমব্রেনের উপাদানগুলো, সেগুলোর ফাংশন, প্রত্যেকটা জিনিস যেগুলো আর কি আমাদের আইটেম থেকে শুরু করে প্রফের ভাইবা পর্যন্ত যা যা জানা দরকার সবগুলো ডিটেইলসে, যতটুকু জানা দরকার সবগুলো আলাপ আলোচনা করা হবে। তাই সবাই সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমরা আজকে শুরু করতে যাচ্ছি হলো সেল অ্যান্ড ইটস ফাংশন। সেলস অ্যান্ড ইন ইটস ফাংশন। ওকে, এখন সেল আগে জানতে হবে। হোয়াট ইজ সেল? আমরা সবাই ইন্টারে পড়ে আসি, সেল হলো একক, দৈহিক এবং কার্য একক। তাহলে সেম জিনিসই, হোয়াট ইজ সেল? সেল হলো বেসিক বেসিক স্ট্রাকচারাল, মানে গাঠনিক, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল। ওকে, ফাংশনাল ইউনিটস অফ অল অর্গানিজম। এটা নিয়ে বেশি আলাপ আলোচনা করা কিছু নেই, সবাই আমরা ইন্টারে পড়ে আসছি। সেল কি? প্রত্যেকটা জিনিস গঠনের। সেল হচ্ছিল প্রত্যেকটা জিনিস গঠনের এবং হচ্ছিল প্রত্যেকটা কাজের, সব এইখানেই হয় এবং এই দ্বারাই হচ্ছিল সেল গঠিত। এটা হচ্ছিল সেল। তাহলে সেলের অর্গানেলিসগুলো কি কি? এই অর্গানেলিস বা সেলের অঙ্গাণুগুলা, অর্গানেলিসগুলো অর্গানেলিস এগুলো হচ্ছিল লিভিং। কয়েকটা বৈশিষ্ট্যগুলো বলতে হবে, রাইট? না বললে এগুলো হবে না। এগুলো হলো লিভিং হতে হবে অবশ্যই, লিভিং না হলে তো সেই অঙ্গাণুগুলো কোনো কাজের হবে না, রাইট? হ্যাঁ, লিভিং হতে হবে। দেন হলো অবশ্যই পার্মানেন্ট হতে হবে, লিভিং, পার্মানেন্ট। এবং লিভিং মানে কি? মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, মানে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হবে। এটাকে বলা ছিল মেটাবলিক্যালি অ্যাক্টিভ। ওকে, সো মেটাবলিক্যালি অ্যাক্টিভ যে সকল স্ট্রাকচার অফ সেল, তাকে বলা হচ্ছিল কি? সেল অর্গানালিস। এটা তাহলে আমরা সেল পড়লাম, সেলের অর্গানালিস পড়লাম, মানে সেল কি কি দ্বারা গঠিত। দেন হচ্ছিল সেলের অর্গানালিসের ভিতরে যে কয়েকটা, মানে সেলকে কয়েকটা ভাগে ভাগ করা হয় সেইটা জানবো। যেমন হচ্ছিল সেল থাকে, দেন সেলের চারদিকে একটা কি থাকবে? মেমব্রেন থাকবে। ওকে, মেমব্রেন থাকবে। দেন মেমব্রেনের ভিতরে কি থাকবে? প্রোটোপ্লাজম। আমরা এগুলো সব ইন্টারে পড়ে এসেছি। তাহলে আমরা একটু গাইডটা দেখি। গাইডটা দেখলে, বা গাইড আসলে কোথা থেকে আসছে? গাইডটা হচ্ছিল গাইটনের যে পার্টগুলো, সেগুলো থেকে আলাপ আলোচনা করেছে। সো গাইটন পড়া অনেকটা গাইড পড়ার কাছাকাছি, বাট গাইটন পড়া একটা সুবিধা আছে, সেটা গল্পের মতো সুন্দর করে লেখা থাকে। ওকে, তাহলে আমরা গাইডটা দেখি। এগুলা গাইড পড়াচ্ছি কারণ এগুলো আমরা সবাই ইন্টারে পড়ে আসছি, সো এগুলো এত ব্যাখ্যা করার কিছু নেই। তাহলে কি হবে? প্রথমে আগে আমরা এটা জানার আগে আমরা সেলটা ছবিটা দেখে আসি, যেটা এটা বারবার ডিউতে আসে। ওকে, ডিউর টপ মোস্ট কোশ্চেনগুলোর ভিতরে একটা। তাহলে প্রথমে কি থাকবে? প্রথমে সেলের মেমব্রেন থাকবে একটা, এই মেমব্রেনটা থাকবে। দেন মেমব্রেনের ভিতরে উপাদান থাকবে। তাহলে আমরা যখন ছবি আর্ট করব, যেমন দেখো এই যে কোশ্চেনটা আছে, ডিউতে আসছে, এই দেখো ডিউ 23-এ আসছে। তাহলে আমরা দেখি, তাহলে প্রথমে এটা আর্ট করা শিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি আর্ট করব? যে মেমব্রেনটা দিব। সো এটা এক প্লাজমা মেমব্রেন, প্রথম পয়েন্ট। দেন 2 কি? 2 প্লাজমা মেমব্রেনের ভিতরে আমরা জানি কি থাকে? প্রোটোপ্লাজম। সো প্রোটোপ্লাজমকে আমরা যদি মার্ক করি, সেটা 2 নাম্বার পয়েন্ট। ধরো এটা 2 প্রোটোপ্লাজম। এখন এটা বড় বড়। তারপর আমরা কি জানি? 3 হলো নিউক্লিয়াস। ওকে, এটা 3। এখন নিউক্লিয়াস আমরা সবাই ইন্টারে অ্যাড করে আসছি। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? একটা নিউক্লিওলাস থাকে, রাইট? বিভিন্ন ক্রোমাটিন তন্তু থাকবে। ওকে, ক্রোমাটিন তন্তু থাকবে এবং এর চারোদিকে দেখে এরকম এরকম এরকম, এই যে এরকম 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 বিভিন্ন হাবিজাবি থাকে। এই যে এরকম এরকম বিভিন্ন আঁকা বাঁকা থাকে। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বাট কেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরেকটা আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এই যে দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা যখন ছবি আর্ট করতে বলবো, তখন আমরা কি আর্ট করব? প্লাজমা মেমব্রেন আর্ট করব। ওকে, প্লাজমা মেমব্রেন 1। দেন এর ভিতরে থাকে কি? প্রোটোপ্লাজম। এটা 2।
দেন 3 হচ্ছে হলো নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস বলবো, এবং নিউক্লিয়াসের ভিতরে যে উপাদানগুলো সেগুলোকে ইন্ডিকেট করবো। দেন নিউক্লিয়াসের পর হচ্ছে হলো যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে হলো তার পাশে থাকা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সব, মানে এগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটা এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটা কিভাবে অ্যাড করব। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর ভিতর দেখো বিভিন্ন এই যে ডট 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 এগুলো থাকে, এগুলোকে বলা ছিল রাইবোজোম। ওকে, এগুলো ডট ডট থাকে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এমন কোনো ডট ডট নাই। তাহলে 3 আমরা কি অ্যাড করছি এর সাথে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং 4 হচ্ছে হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। না, এটা হচ্ছে হলো 4 এবং এটা হচ্ছে হলো 5। দেখো ছবি কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। আমরা প্রথমে আমরা একটা প্লাজমা মেমব্রেন দিলাম। ওকে, প্রথমে আমরা একটা প্লাজমা মেমব্রেন দিলাম, দেন এর ভিতরে থাকবে প্রোটোপ্লাজম, এবং আমরা জানি হচ্ছে হলো প্রোটোপ্লাজমের ভিতরে থাকে কি সাইটোপ্লাজম, এবং এর সাথে থাকে হচ্ছে হলো নিউক্লিয়াস। তাহলে আমরা হলো নিউক্লিয়াস অ্যাড করলাম। নিউক্লিয়াস অ্যাড করলে কি এরপরে কি দিতে হবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর সাথে অটোমেটিক স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসে পড়বে। ওকে, তারপর হচ্ছে হলো সাইটোপ্লাজমটা। সাইটোপ্লাজম এখানে কোথায় দেওয়া আছে, এই যে সাইটোপ্লাজম দেওয়া আছে। তাহলে প্রথমে দেখো আমরা কি অ্যাড করলাম, প্লাজমা মেমব্রেন। 2 হচ্ছিল প্রোটোপ্লাজম। ওকে, দেন 3 হচ্ছে, ধরো 3 হচ্ছিল সাইটোপ্লাজম। ওকে, 3 হচ্ছিল সাইটোপ্লাজম। দেন 4 হচ্ছিল নিউক্লিয়াস অ্যাড করবো। আর নিউক্লিয়াস অ্যাড করলে অটোমেটিক কি অ্যাড করতে হবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা 5 নাম্বার পয়েন্ট। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাড করলে কি হবে, এরপর 6 নাম্বার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে দিব। অটোমেটিক 6, দেখো একটার পর একটা আইসা পড়তেছে। সো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, 6টা পয়েন্ট কিন্তু আমাদের শেষ। তারপর হচ্ছে হলো বলছিলাম যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি এরকম ফোটা ফোটা বিভিন্ন ইয়া থাকে, এটা কি বলে, রাইবোজোম। তাহলে এই যে রাইবোজোম এসে পড়ছে 7। ওকে, তো 7টা পয়েন্ট অলরেডি আঁকা হয়ে গেছে। এগুলো ছিল একটার সাথে আরেকটা কোরিলেট। এখন হচ্ছে আমরা জানি, ইন্টারে পড়ে আসছে যে একটা সেলে নর্মালি কি থাকে, অবশ্যই থাকবে একটা মাইটোকন্ড্রিয়া থাকবে, রাইট। তারপর ছিল প্রাণী কোষ থাকলে বা প্রাণী কোষ থাকলে হচ্ছে সেন্ট্রোজোম থাকবে। আর যদি হচ্ছে হলো এনিমেল বা প্লান্ট থাকে তাহলে কি হবে, প্লাস্টিড থাকবে। এখন আমরা মেডিকেল আসি, এখানে তো গাছপালা পড়বো না, অবশ্যই প্রাণী কোষ নিয়ে পড়বো। তাহলে এটাকে কি থাকবে, সেন্ট্রোজোম থাকবে এবং মাইটোকন্ড্রিয়া থাকবে। দেখো 7 পর্যন্ত শেষ হয়েছিল, এটা হলো 8, এটা ছিল 9। ওকে, আর আমরা জানি হচ্ছে হলো প্রত্যেকটার ভিতরে লাইসোজোম থাকে। প্রাণী কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে লাইসোজোম। সো 10 লাইসোজোম, 11 হচ্ছে লাইসোজোম থাকলে পারঅক্সিজোম অটোমেটিক এসে পড়ছে। এই যে 10 11, দেখো 11টা, মানে 11টা অর্গানালিজ আমরা আট করে ফেলছি। তাহলে এটা গেল। তারপর আরেকটা জিনিস কি কি আমরা জানি হচ্ছে হলো গোলগি অ্যাপারেটাস থাকে। ওকে, গোলগি অ্যাপারেটাস এবং গোলগি ভেসিকল, এগুলোর ফাংশনগুলো বলতে হবে। জাস্ট এই জিনিসটা মনে রাখার চেষ্টা করো। এটা হলো 11 পর্যন্ত হলো, এটা হলো 12 নাম্বার পয়েন্ট, এটা হলো 13 নাম্বার পয়েন্ট। ওকে, তাহলে মোটামুটি সব শেষ। আর কি কি আছে, আর আছে হচ্ছে হলো কিছু ফিলামেন্ট বা তন্তু, যেমন হচ্ছে হলো এই যে একটা হচ্ছে হলো মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আরেকটা হচ্ছে হলো, আর কিছু আছে না, আর কিছু তেমন নাই। ভেসিকল এগুলো দিতে পারো যে কোনো একটা জিনিস। তবে মেইন জিনিসগুলো কি কি আমরা প্রথমে বললাম, প্রথমে হচ্ছে আমরা দেখি যে প্রথমে আমরা একটা সেল আর্ট করলাম। এই সেল, এটাকে আমরা কি বলবো, প্লাজমা মেমব্রেন বলবো। দেন এর ভিতরে অবশ্যই থাকবে যেটা, সেটাকে হলো প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা কি কি, একটা ছিল সাইটোপ্লাজম নিয়ে গঠিত, আর একটা ছিল নিউক্লিয়াস নিয়ে গঠিত। সো সাইটোপ্লাজম 3, নিউক্লিয়াস হচ্ছিল 4। দেন নিউক্লিয়াস 4 হলে এই 4-এর সাথে যে সকল উপাদান এগুলো লিখবো। আর নিউক্লিয়াস লিখলে অবশ্যই তার সাথে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিখবো। রাফ লিখলে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও হয়ে যাবে। আর রাফের ভিতরে কি থাকে, আর থেকে রাফ, আর থেকে হচ্ছিল রাইবোজোম। সো রাইবোজোম অটোমেটিক হয়ে গেছে। সো 7টা উপাদান শেষ। দেন হচ্ছিল আমরা জানি হচ্ছিল প্রত্যেকটা সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে। আর আমরা যেহেতু এনিমেল সেল পড়ছি, তাই অবশ্যই এটার ভিতরে সেন্ট্রোজোম, সেন্ট্রিওল এগুলো থাকবে। দেন এই কটা 9টা শেষ। তারপর হচ্ছিল আমরা কি জানি, লাইসোজোম থাকবে। প্রাণী কোষে লাইসোজোম থাকলে পার অক্সিজোম থাকবে। ওকে, পার অক্সিজোম থাকে, জাস্ট এই দুটো তোমাকে মনে রাখতে হবে, গোলগি অ্যাপারেটাস, গোলগি ভেসিকল। ওকে, আর কিছু লাগবে না। তুমি ফিলামেন্টগুলো আঁকি ঝুঁকি কিছু দিয়ে দিবে, হয়ে গেছে। তাহলে আমাদের সেল কিভাবে অ্যাড করবা শেষ। তাহলে আমরা একটু দেখি আমাদের, দেখো একটা কোশ্চেন শেষ। ওকে, এই জিনিসটাই জাস্ট আমরা যেটা ছবিতে অ্যাড করছি, এখন সেগুলোই হচ্ছিল একটা ফ্লো চার্ট, মানে চার্টের মাধ্যমে অ্যাড করবো। তাহলে আমরা দেখি প্রথমে কি বলছে, এখানে ছিল সেল। ওকে, প্রথমে আমরা জানি সেলের কি থাকে, একটা প্লাজমা মেমব্রেন, যেটা 1 নম্বরে দিয়েছিলাম। তারপর 2 কি, প্রোটোপ্লাজম।
দেখো অটোমেটিক কিন্তু এসে পড়ছে নাম্বারের মাধ্যমে। আমরা 2 এর পর কি বলছি, 3 কে বলছি হচ্ছিল সাইটোপ্লাজম, 4 কে কি বলছি নিউক্লিয়াস। আমি জানি সবাই তোমরা ভালো মতো ইন্টারে পড়ে আসছো, তাও পড়ার সাথে অনেক কিছু জানতে হবে, নতুন নতুন শিখবা। ওকে, তাই 4 হচ্ছিল নিউক্লিয়াস। আর আমরা বলছি যে নিউক্লিয়াসের সাথে যেগুলো থাকে নিউক্লিয়ার মেমব্রেন, গোল গোল যেটা থাকে সেখানে নিউক্লিওলাস, এর যে প্লাজমা সেটাকে হচ্ছে নিউক্লিয় প্লাজমা, নিউক্লিয় প্লাজমা, তারপর বিভিন্ন ক্রোমাটিন থাকে হাবি জাবি এরকম। এটা হয়ে গেল, এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম ছিল 5 নাম্বার। ওকে, শেষ। দেন সাইটোপ্লাজমের ভিতরে আমরা বলছি বিভিন্ন অর্গানালিস থাকে, সেগুলাকে কিছু মেমব্রেনাস থাকে, কিছু নন মেমব্রেনাস থাকে। এইটা হচ্ছিল ভাইবার কোশ্চেন, এই যে এখন থেকে আমরা শিখবো। ওকে, দেখো আগে আমরা হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে কিছু অঙ্গাণু থাকবে। ওকে, কিছু নিঃসৃত পদার্থ থাকবে। ইনক্লুশন মানে হলো নিঃসৃত, মানে বিভিন্ন পদার্থ ত্যাগ করে, নিঃসৃত পদার্থ থাকবে। আর একটা সাইটোসল, সাইটোসল হচ্ছিল যে জলটা থাকে, সল হচ্ছে হলো সাইটোপ্লাজমের জল, সাইটো সাইটোপ্লাজমের জল, সাইটোসল কি সাইটোপ্লাজমের জল। ওকে, সো এটা গেল। প্রথমে কি বড় বড় অর্গানিলিস পড়ব, কিছু যে পানিতে ভাসে সেটার নাম বলবো সাইটোসল, আর কিছু নিঃসৃত পদার্থের নাম পড়বো। তাহলে আমরা অর্গানালিস সম্পর্কে জানি, একটা হচ্ছে মেমব্রেনাস, একটা নন মেমব্রেনাস, এই দুইটা হচ্ছিল ভাইভাতে জিজ্ঞেস করে। ওকে, সো মেমব্রেনাস গুলো কি কি এটা মনে রাখার ট্রিক্স হচ্ছিল, মা এভাবে পাগল করলো। অলরেডি ইন্টার এগুলো পড়ে আসছো যে কিভাবে মনে রাখতে হয়। মা দিয়ে হচ্ছিল মাইটোকন্ড্রিয়া, এই দিয়ে হচ্ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ দিয়ে হচ্ছিল ভেসিকল, পি দিয়ে হচ্ছিল পার অক্সিজম, পি দিয়ে পার অক্সিজম, জি দিয়ে হচ্ছিল গোলগি অ্যাপারেটাস। ওকে, ল দিয়ে হচ্ছিল লাইসোজোম। তাহলে কি হলো, প দিয়ে হচ্ছিল পার অক্সিজম, তারপর গ দিয়ে হচ্ছিল লাইসোজম, ল দিয়ে হচ্ছিল লাইসোজম। এই শেষ, মা এভাবে মোটামুটি সবই শেষ, আর কিছু নাই। মা এভাবে পাগল করলো। তাহলে ম দিয়ে ছিল মাইটোকন্ড্রিয়া, এ দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ব দিয়ে ভেসিকল। ভেসিকল কিন্তু আমরা দেখছিলাম, এই যে দেখো, এই যে ভেসিকল। ওকে, সো এটা হচ্ছে মেমব্রেনাস। তাহলে মা দিয়া মাইটোকন্ড্রিয়া, এ দিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ দিয়া ভেসিকল, প দিয়া পারঅক্সিজম, গ দিয়া গোলগি অ্যাপারেটাস, ল দিয়া লাইসোজোম। এখানে এগুলো শেষ। নন মেমব্রেনাস, নন মেমব্রেনাসের জাস্ট কয়েকটা জিনিস জানবা, রাইবোজোমটা জানবা, সেন্ট্রিওলটা জানবা, আর এই কয়েকটা জিনিস সাইটোস্কেলেটন সম্পর্কে জানবা। এখন সাইটোস্কেলেটন মানে কি, সাইটো মানে সেল, আর স্কেলেটন মানে কঙ্কাল। মানে হচ্ছে হলো, যেমন মানুষের ভিতরে বিভিন্ন মানে কঙ্কালের মতো থাকে না, সেটাকে হচ্ছে মানুষের কঙ্কাল। সেলের কঙ্কাল হচ্ছিল সেলের ভিতরে বিভিন্ন লাঠির মতো কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে সেলকে একটু বিভিন্ন কাজ করতে হেল্প করে, তাই সেগুলোকে বলা হচ্ছিল সাইটোস্কেলেটন। যেমন হচ্ছিল একটা হলো মাইক্রোটিউবিউল, একটা টিউবের মতো অংশ থাকবে, মাইক্রোটিউবিউল। ওকে, আরেকটা ছিল মাইক্রোফিলামেন্ট, আরেকটা ছিল ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, এই যে মাইক্রোফিলামেন্টগুলো ছিল অ্যাক্টিন এবং মায়োসিন, সেটা পরে জানবা যে অ্যাক্টিন মায়োসিন দ্বারা বিভিন্ন যে আমরা যে চলাচল করি এই অ্যাক্টিন মায়োসিনের মাধ্যমে। ওকে, তাহলে সাইটোস্কেলেটনগুলো কি কি, যে সেলের কঙ্কাল, সেলের কঙ্কাল কি 3টা, এগুলো ভেরি ইম্পর্টেন্ট ভাইবা প্লাস এমসিকিউ। এমসিকিউতে কিভাবে আসে, এমসিকিউতে এইটা নিয়ে আসবে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলতে পারে, অথবা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট টিউবিউলও বলতে পারে। দেখো 4টা অপশন কিন্তু হয়ে গেছে, বলতে পারে যে কোনটা ভুল বা সঠিক কোনটা। ওকে, সঠিক কোনগুলো বা ভুল কোনটা, ট্রু ফলস আকারে। তাহলে দেখো এইখানে মনে রাখবা কিভাবে, এটা মনে রাখবা হচ্ছিল আইএফ দিয়ে। ওকে, ইফ, আই দেওয়া ছিল ইন্টারমিডিয়েট, এফ দেওয়া ছিল ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, ইন্টারমিডিয়েট কোথায় গেল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, ইন্টারমিডিয়েট টিউবিউল নাই, এটার কোনো অস্তিত্ব নাই। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস জানতে হবে। রাইবোজোম কি কি জানলাম, রাইবোজোম, সেন্ট্রিওল এবং সাইটোস্কেলেটন, এই কয়েকটা জিনিস জানলে হবে। ওকে, তাহলে ইনক্লুশনগুলো কি কি, বিভিন্ন নিঃসৃত পদার্থ। সেই নিঃসৃত পদার্থ কি হতে পারে, সিক্রেটরি গ্র্যানিউলস, বিভিন্ন গ্র্যানিউলগুলো সিক্রেট করতে পারে। পিগমেন্ট গ্র্যানিউলস মানে রঙিন গ্র্যানিউলসগুলো সিক্রেট করতে পারে। বিভিন্ন লিপিড ছাড়তে পারে, বিভিন্ন গ্লাইকোজেন, এগুলো ছিল ছোট ছোট গ্র্যানুলের মতো, এগুলো ছাড়তে পারে। ক্রিস্টালস, বিভিন্ন কণাগুলো ছাড়তে পারে। শেষ, আর কিছু না। তাহলে কি কি, কিছু সিক্রেটরি গ্র্যানুল থাকবে, কিছু রঙিন গ্র্যানুল থাকবে, কিছু লিপিড অ্যান্ড গ্লাইকোজেন থাকবে।
শেষ। দেন হচ্ছিল আমরা সাইটোসল। সাইটোসল আগে বলছি ক্লিয়ার ফ্লুইড পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজমের জলকে বলা ছিল সাইটোসল। ওকে, যেটা বিভিন্ন প্রোটিন, ইলেকট্রোলাইট এগুলো কন্টেন্ট করে। তাহলে এই পেজ থেকে মোটামুটি শেষ। আমরা এই পেজে কি কি পড়লাম? সেল নিয়ে আলাপ আলোচনা করছি। সেলকে প্রথমে প্লাজমা মেমব্রেন, দেন হচ্ছে প্রোটোপ্লাজম, 1 2 3, 3 হচ্ছিল সাইটোপ্লাজম, 4 হচ্ছিল নিউক্লিয়াস, 5 হচ্ছিল নিউক্লিয়াসের যে সকল উপাদানগুলো থাকবে, তারপর হচ্ছিল 6 হলো কি বিভিন্ন অর্গানেলিস, এবং হচ্ছে অর্গানেলিসের পর কি কি থাকে, বিভিন্ন ইনক্লুশন নিশ্চিত পদার্থ থাকবে এবং যে জল থাকে। অর্গানেলিসগুলো কিছু থাকতে পারে পর্দাশীল, কিছু আছে বেপর্দাও থাকবে। পর্দাশীলগুলো কি কি? পর্দা করে হচ্ছিল মারা, সো মা এভাবে পাগল করলো। ওকে, মা এভাবে পাগল করলো। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো ঠাটা মুখস্থ রাখতে হবে। আর হচ্ছিল নন মেমব্রেনাস গুলো কি কি? রাইবোজোম, সাইটোস্কেলেটন আর সেন্ট্রিওল, এবং সাইটোস্কেলেটন গুলো কি কি? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এবং ইন্টারমিডিয়েট টিউবুলের দুনিয়াতে কোনো অস্তিত্ব নাই। সো এই পর্যন্ত শেষ, আমাদের অনেক একটা বড় পোর্শন শেষ। তারপর আমরা আলাপ আলোচনা করবো ছিল সেল মেমব্রেন নিয়ে। ওকে, সেল মেমব্রেন আমরা অলরেডি বলে ফেলেছি যে সেল মেমব্রেনটা কি। একটা ছিল বাইলেয়ার। আসলে মানে একটা জিনিস দেখবা, যে আমরা যদি মোবাইল কিনতে যাই, বা যে কোনো তুমি একটা কম দামি হোক, যার সামর্থ্য অনুযায়ী যে কেউ একটা মোবাইল কেনার সাথে সাথে আমরা কি করি? একটা হচ্ছে হলো প্রোটেকশন কাভার ইউজ করি, রাইট? কারণ কি, এই মোবাইলটার কিছু হয়ে যেতে পারে। সো সৃষ্টিকর্তা যখন আমাদেরকে এই সেলটা যেটা হচ্ছিল আমাদের কি বলে, আমাদের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ভেরি ইম্পর্ট্যান্ট একটা অর্গানালিস, তাহলে অবশ্যই এটা কি একটা লেয়ার দিয়ে তৈরি করবে? না, অবশ্যই একটা ভূমিকা আছে গুরুত্বপূর্ণ। তাই সৃষ্টিকর্তা এটাকে কি 2টা লেয়ার দিয়ে তৈরি করছে। তাই এটাকে বলা হচ্ছিল বাই লেয়ার। ওকে, বাই লেয়ার কেমন টাইপের বাই লেয়ার? কোন উপাদান দ্বারা গঠিত? ফসফোলিপিড। ওকে, যেটা হচ্ছিল এটা হচ্ছিল পুরো এই লেয়ারটা কি সেলটাকে আবরণ করে রাখে, এবং ইনক্লোজ করে রাখে, এবং এর ভিতরে বিভিন্ন জিনিস আদান এবং প্রদানে হেল্প করে। নাহলে তো সেল মরে যাবে। বিভিন্ন খাবার থেকে শুরু করে ঢুকবে, মেটাবোলাইটসগুলো বা বর্জ্য পদার্থগুলো বের করবে। এটা আসলে মেমব্রেনের একটা বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা সেল মেমব্রেনটা কি সেটা জানা উচিত। সেল মেমব্রেন কাকে বলে? এটা দেখো, এটা কোথায় আসছে? এটা হচ্ছে ডিউ 24 আসছে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে রিসেন্ট আসছে। সো হোয়াট ইজ সেল মেমব্রেন? এটা হচ্ছে আউটার সারফেস অফ এভরি সেল। প্রত্যেকটা সেলের একটা আউটার লেয়ার, যেটা কি থিন হবে। এই কয়েকটা জিনিস বলতে হবে: থিন, ডিলিশেট, লিমিটিং মেমব্রেন, যেটা কি করে সেপারেট করে দ্য সাইটোপ্লাজম ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ওকে, এই যে দেখো, এই একটা সেলের চারিদিকে যে আরেকটা সেল থাকে, এটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তাহলে একটা সেল আরেকটা সেল, এটা অবশ্যই এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তাহলে এটা থেকে সেলটাকে আলাদা করে রাখলো। সেল বা সেলের অর্গানিজমগুলোকে আলাদা করে রাখাকে কি বলা হয়? সেটা হচ্ছিল সেল মেমব্রেন। তাহলে কি সেল মেমব্রেন হচ্ছিল এভরি সেলের যে বাইরের দিকে যে ইনক্লোজ করা থাকে, যে এক্সট্রিমলি থিন যে মেমব্রেনটা থাকে, তাকে বলা হচ্ছিল সেল মেমব্রেন। এখন সেল মেমব্রেনের ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে থিকনেস। দেখো, সেল মেমব্রেন, ওকে, এটা মনে রাখবে, সি দিয়ে মনে রাখবা 7, এন দিয়ে মনে রাখবা 5। ওকে, 7.5 থেকে 10 ন্যানোমিটার, এমনি মনে রাখছে, আমি মনে রাখছি এমনি আর কি। সো এটা ভাইবার কোশ্চেন। তারপর হচ্ছিল নর্মালি এমন হয়ে থাকে। এখন সেল মেমব্রেন কি দিয়ে গঠিত? লিপিড বাইলেয়ার। ওকে, লিপিড বাইলেয়ার এটা হচ্ছিল ডবল লেয়ার অফ লিপিড, যার ভিতরে গ্লাইকোপ্রোটিন মলিকিউল থাকে। আচ্ছা, আমরা এটা সম্পর্কে আগে জানি। তাহলে আগে আমরা বেসিক কিছু জানবো। প্রথমে হচ্ছিল মানে সেল মেমব্রেনটা গঠন কিভাবে সেটা জানলে আমাদের হয়ে যাবে। তাহলে সেল মেমব্রেনটা হচ্ছে হলো, এই যে দেখো, সেল মেমব্রেনে 3টা জিনিস থাকে। একটা ছিল মেমব্রেন লিপিড থাকবে, রাইট? তারপরে ছিল মেমব্রেন প্রোটিন থাকবে, এবং হচ্ছিল এই মেমব্রেন কার্বোহাইড্রেট থাকবে। ওকে, কার্বোহাইড্রেট, এগুলো দ্বারা হচ্ছিল সেল মেমব্রেনটা গঠিত। এখন হচ্ছিল এই লিপিডগুলো কিভাবে থাকবে, রাইট? এই লিপিডগুলো কিভাবে থাকবে, মানে কিভাবে সজ্জিত থাকবে তা আমরা জানবো। ওকে, কিভাবে সজ্জিত থাকে, তাই আমরা ধরি লিপিডগুলো কিভাবে সজ্জিত থাকে। লিপিডগুলো হচ্ছিল ফসফোলিপিড আকারে থাকে। কি আকারে? চলো একটা মিনিট। ফসফোলিপিড আকারে থাকে। প্রোটিনগুলা 2 ভাবে থাকে। একটা হচ্ছিল ইন্টিগ্রাল প্রোটিন, কোনটাকে আমি সবগুলো বলবো, ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে থাকে। আর একটা ছিল পেরিফেরাল প্রোটিন হিসেবে থাকে।
আর হচ্ছিল কার্বোহাইড্রেটগুলো দুইভাবে থাকে, এটাও দুইভাবে থাকে। একটা কি, একটা হচ্ছে গ্লাইকো ক্যালিক্স, আর এটা ছিল গ্লাইকো প্রোটিন। ওকে, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোক্যালিক্স, এই দুইভাবে থাকে। ওকে, বা গ্লাইকোপ্রোটিন, আসলে গ্লাইকোক্যালিক্স না, আসলে গ্লাইকো লিপিড এবং গ্লাইকোপ্রোটিন আকারে থাকে। আর এই এদেরকে সামগ্রিকভাবে বলা হচ্ছে হলো গ্লাইকোক্যালিক্স। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়লাম? একটা সেল মেমব্রেনের ভিতরে মেমব্রেন লিপিড থাকবে, মেমব্রেন প্রোটিন থাকবে, মেমব্রেন কার্বোহাইড্রেট থাকে। লিপিডটা কি আকারে থাকে? ফসফোলিপিড। প্রোটিনটা কিভাবে থাকে? ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। আর কার্বোহাইড্রেটটা গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন আকারে থাকে। ওকে, এখন দেখো, সেল মেমব্রেনের ছবি আমরা সবাই দেখছি, রাইট? সেল মেমব্রেনের ছবিগুলো থাকে কিভাবে? এভাবে, এভাবে, রাইট? হ্যাঁ, এই দেখো একটা লেয়ার গেল, আরেকটা লেয়ার, যেটা ফসফেট হেড, লিপিড লেজ, এভাবে 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 এভাবে, রাইট? এভাবে অনেকগুলা হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। এটা হচ্ছে হলো এমন। এটার ছবিটা আর্ট করতে শিখতে হবে, আমি শিখিয়ে দিব সুন্দর মতো। দেখো, এটা হলো ফসফোলিপিড। ওকে, ফসফোলিপিডের বাই লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এখন দেখো, এটার ভিতরে দেখতে হবে, আমরা লিপিড সম্পর্কে আগে জানি। সো মেমব্রেন যে লিপিডটা, আমরা লিপিড পড়বো না, ফসফোলিপিড, এই লিপিড সম্পর্কে জানি। লিপিড বাই লেয়ার, এই যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এখন এটা আমরা সম্পর্কে জানতে হবে, এটা কি, যেরকম এটা কি মানুষ নাকি? এটা একটা জিনিস, এটা একটা জিনিস। এটা কি কি দ্বারা গঠিত? দেখো, এই যে এটাকে বলা হচ্ছে হলো, এটা দেখো ফেস, একটা মানুষের মতো মনে হয় না? এটাকে যদি হয় ফেস, এটাকে কি বলা হবে? টেইল বা লেজ বা পা বা লেগ। ওকে, তাহলে এই যে এফ দিয়ে মনে রাখতে হবে ফেস বা ফসফেট বা ফসফেট, ফেট হেড, ফসফেট হেড। তাহলে এটা কি দ্বারা গঠিত? ফসফেট হেড। আর এল দিয়ে মনে রাখতে হবে যে লিপিড লেগ। সো এই যে ফসফো লিপিড, মানে উপরটা ছিল হেড আর এটাকে বলা ছিল লেগ। ওকে, আচ্ছা, আমি এটা আরেকটা ভালো জায়গায় দেখাচ্ছি। এই যে দেখো, তাহলে আমরা কি দেখলাম? এই যে এই ছবিটার একটা জিনিস আমরা এখানে, আরে, এই ছবিটার একটা জিনিস আমরা এখানে আলাপ আলোচনা করব। এটাকে কি বলে? ফসফেট। এটাকে হচ্ছিল ফসফোলিপিড। এই লিপিডের এল দিয়ে ছিল লেগ বা লিপিড লেগ, ফসফেট হেড। এখন আমরা কি ফেস দিয়ে কি করি? পানি খাই। ওকে, পানি খাই। তাহলে পানি খাওয়া কি ভালো জিনিস? সে পানি খায়, পানির লাভ, মানে কি? হাইড্রোফিলিক। ওকে, হাইড্রোফিলিক। হাইড্রো মানে পানি, আর ফিলিক মানে হচ্ছে লাভ করে, এমন টাইপের আর কি। ওকে, মানে আকর্ষণ আছে। সো এটা ফেজ দিয়ে আমরা পানি খাই, তাই এই হেডটা হচ্ছে হলো, বা ফসফেট হেড হচ্ছে হাইড্রোফিলিক অংশ। ওকে, বা পোলার, পোলার। ওকে, আর আমরা এখান দিয়ে কি করি? পানি নিচ দিয়ে পানি বের করে দিই, বা দূর দূর, তোমার যদি মনে করো পানি বের করার সময় যদি বডির ভিতরে আল্লাহ না করে লেগে যায়, তাহলে তুমি কি করবে? ধুয়ে ফেলবা, কারণ এই পানিটা লাগানো যাবে না। মানে কি, পানির প্রতি একটা ভয়। সো পানি ভয়, পানির প্রতি ভয়। সেই ভয়কে কি বলা হয়? পানি যেহেতু, সো হাইড্রোফোবিক, বিভিন্ন জিনিসের ফোবিয়া থাকতে পারে। এই ফোবিক মানে ভয়। সো পানিরকে ভয় করে। এই লেগ অংশটা কি? তাহলে এটা হচ্ছে হলো পানি ভয় বা হাইড্রোফোবিক অংশ। এটা যদি হয় পোলার, তাহলে এটাকে কি বলা হবে? নন পোলার। ওকে, সো এই পর্যন্ত হচ্ছিল আমাদের লিপিড অংশটা। ওকে, মেমব্রেন যে আমরা লিপিডটা পড়লাম না, এই যে মেমব্রেন লিপিড, এই লিপিডটা হচ্ছে হলো ফসফোলিপিড দ্বারা গঠিত। এই ফসফোলিপিড দুটো অংশ, ফসফেট হেড, লিপিড বাইলেয়ার। আর এটা কি? এই যে ফসফেট হেড, লিপিড বাইলেয়ার, এই ফেসটা হচ্ছে হলো ফসফেট হেড। আর এটা কি? হাইড্রোফিলিক অংশ বা পোলার। আর লেগটা হচ্ছে হলো লিপিড লেগ, এটা হচ্ছে হাইড্রোফোবিক এবং হচ্ছে হলো নন পোলার। তাহলে আমরা এখন দেখি যে আমাদের যে টেক্সট বুক বা বইয়ের ভিতরে, যেমন এটা জ্ঞানমে দেওয়া আছে, গাইটনে দেওয়া আছে, আমরা এখন কি কোথা থেকে পড়বো? এই যে পড়াগুলা, এই পড়াগুলো সবগুলো ছিল আমরা জ্ঞানং বই, গাইটন বই দুইটা একসাথে পড়তেছি। ওকে, তাহলে আমরা দেখি দেখি কি লেখা আছে, আমরা শুধু লিপিড অংশটা পড়ি। ওকে, লিপিডটা কি বলা আছে? বেসিক লিপিড বাইলেয়ার। ওকে, বেসিক লিপিড বাইলেয়ার, যেটা ছিল ফসফোলিপিড মলিকুল দ্বারা গঠিত। আমরা আগে বলছি লিপিড বাইলেয়ারটা ফসফোলিপিড মলিকুল দ্বারা গঠিত।
এই ফসফেট এন্ড, দেখো এদিকে কি বলা আছে, the phosphate end of the phospholipid molecule is water soluble। মানে এন্ড বলতে কি বুঝাইছে, এখানে এন্ড বলতে বুঝাইছে হচ্ছিল মাথার অংশটা। মাথাটা কি ছিল, পোলার, ওয়াটার সলিউবল বা হাইড্রোফিলিক, আগেই বলেছি আমরা। এটাকে কি বলা হয়, হেড, এই যে মাথা। ওকে, আর টেল, আরেকটা আদার এন্ড বা টেলটা কি হচ্ছিল, ওয়াটার ইনসলিউবল। ওকে, এটাকে কি বলা হয়েছে, ওয়াটার ইনসলিউবল। আমরা আগে বলছি এটা কি নন পোলার বা হাইড্রোফোবিক অংশ। শেষ, এতটুকু কিন্তু দেওয়া আছে। ইন দ্য মেমব্রেন দ্য হাইড্রোফিলিক এন্ডস অফ দ্য ফসফোলিপিড আর এক্সপোজ টু দ্য অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। দেখো এখানে ছবির ভিতরেই দেখবা যে দেখো এই যে এটা হচ্ছে হাইড্রোফিলিক হেড। সে মনে করো একটা মেমব্রেন যদি এভাবে থাকে, হুম, এটাকে যদি তুমি একটু জুম করো তাহলে দেখবা যে কিভাবে থাকবে, এই যে এভাবে, 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 এভাবে। তাহলে এই যে এই জিনিসটা যদি আমি এভাবে দাঁড় করাই তাহলে এইদিকে দেখো এটা কি এক্সটার্নাল এনভায়রনমেন্ট, আর হেডটা কোথায়, বাইরের দিকে থাকে। এইটাই বলেছে। দেখো এখানে কি বলছে, এইখানে বলছে যে দ্য হাইড্রোফিলিক ইন্ড, মানে ফিলিক মানে লাভার, মানে মাথাটা কোথায় থাকে, আর এক্সপোজ টু দ্য অ্যাকুয়াস এনভায়রনমেন্ট, বাইরের দিকে, আউটারও থাকতে পারে অথবা ইনারের দিকেও থাকতে পারে অফ দ্য মেমব্রেন। ওকে, তাহলে মাথাটা কোথায় থাকবে, হয় বাইরের দিকে থাকবে, আরেকটা মানে এক পোর্শন, বাই লেয়ার না, একটা লেয়ারেরটা থাকবে আউটারের দিকে, আর একটা লেয়ার থাকবে হচ্ছিল ইনার দিকে। এই যে দেখো আরেকটা লেয়ার কোথায় থাকে, ইনারের দিকে, আর এদিকে কি থাকে, সাইটোসল, সল মানে জল, যেটা আসলে অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। ওকে, দেখো অ্যাকুয়াস এনভায়রনমেন্ট, আউটার ইনার মেমব্রেন, আর হাইড্রোফিবিক ইনটা কোথা থাকে, এটা মিট করে দুইজন, পুর ওয়াটার ইন্টেরিয়র অফ দ্য মেমব্রেন, এই খুব গ্যাপের ভিতরে থাকে। এই জায়গাটা এমনি এই জায়গায় ওয়াটার থাকার তো কোনো চান্স নাই, থাকলেও খুব কম। ওকে, সো এটাকে বলা হচ্ছিল মেমব্রেন লিপিড। আচ্ছা দেখি কত মিনিট হয়েছে, আমার অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। ওকে, সো কারো যদি সমস্যা হয় ভাই 2x দেখো আমি আস্তে আস্তে বুঝাই, যাতে সুন্দর মতো যে যার সামর্থ্য অনুযায়ী, যে যার মানে মাথার ক্যাপাবিলিটি অনুযায়ী যাতে আস্তে আস্তে করে বুঝে। এটা আমি কম বুঝি তাই আমি আর কি আস্তে আস্তে বুঝি। কেউ যদি ভালো বুঝে থাকো ভাই 2x দেখো, সমস্যা নেই। সো আমরা মেমব্রেন লিপিডটা শেষ, তাহলে আমি লিপিড সম্পর্কে তোমাকে কি কি জানতে হবে। যেটা ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। ফসফোলিপিডে কি থাকে, একটা হেড থাকে যেটা হচ্ছে পোলার এবং হাইড্রোফিলিক, আর টেল কি, টেল হচ্ছে নন পোলার এবং হাইড্রোফোবিক। আর মাথাগুলো কোথায় থাকে, আউটারে থাকবে, ইনারে থাকবে, আর হাইড্রোফোবিক ইনগুলো 2জন মিটার থাকবে, যেটা ওয়াটার ইনটেরিয়র কম। সো মেমব্রেন লিপিড শেষ। আমরা এখন মেমব্রেন প্রোটিন নিয়ে আলোচনা করব। মেমব্রেন প্রোটিনগুলো থাকে কিভাবে, এই দেখো এই যে সেলটা না, আচ্ছা আমি ছবি দেখে এটার ছবিটাই, হ্যাঁ এইটা শেষ, এটা শেষ, ফসফোলিপিড বাইলেয়ার শেষ। এখন আমরা কি বলছিলাম, প্রোটিন দুই ধরনের, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর একটা ছিল পেরিফেরাল প্রোটিন। দেখো ইন্টিগ্রাল প্রোটিন মানে কি, ইন্টিগ্রাল প্রোটিন মানে হচ্ছে ইন্টিগ্রেট করে, ইন্টিগ্রেট করে, ইন্টিগ্রেট করে দুইটা অংশকে। ইন্টিগ্রেট মানে কি, যোগ করা, ইন্টিগ্রেশন করা, যোগ করা। এই দেখো এই প্রোটিনটা এই লেয়ারটাকে এবং এই দুইটা লেয়ারকে যোগ করে ফেলছে, তাই কোনো একটা বস্তু এইখান দিয়ে এভাবে সুন্দর মতো বের হয়ে যেতে পারে। তাই একে বলা হচ্ছিল ইন্টিগ্রাল প্রোটিন, যেটা ইন্টিগ্রেট করছে এই পোর্শনটাকে আর এই পোর্শনটাকে। আরেকটা হচ্ছিল কি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল মানে কি, সে প্রান্তে থাকবে। ওকে, প্রান্তে কে থাকে, এই যে পেরিফেরাল প্রোটিন, এই দেখো এই প্রান্তে থাকবে অথবা এই প্রান্তে থাকবে, দুই লেয়ার একসাথে থাকবে না। ওকে, দুই লেয়ার একসাথে থাকবে না, দুই লেয়ার একসাথে থাকবে না, হয় একটা প্রান্তে থাকবে নাহলে এই প্রান্তে থাকবে। তাই এটাকে বলেছে পেরিফেরাল প্রোটিন। আর ইন্টিগ্রাল প্রোটিন কি, দুইটা অংশকেই যুক্ত করে ফেলছে। এর ভূমিকা কি, এর কাজ হচ্ছিল যে দাও এখানে যদি কোনো একটা জিনিস থাকে, এই প্রোটিন দিয়ে সুন্দর মতো বের হয়ে যেতে পারে। ওকে, এটা আমরা পরে পড়বো এগুলো আরো সম্পর্কে। বাট বুঝছো তো কেন এটা কি ইন্টিগ্রাল প্রোটিন বলা হয়, কারণ এটা দুইটা লেয়ারকে ইন্টিগ্রেট করে, যোগ করে ফেলে। আর পেরিফেরাল কি, এক পাশে থাকে, এটা এক পাশে থাকে, প্রান্তে থাকে, হয় এই লেয়ারে থাকবে না এই লেয়ারে থাকবে। তাই এটাকে বলা ছিল পেরিফেরাল প্রোটিন। এখন আমরা পড়ি এদিকে কি বলা হয়েছে, দেখো দে ফ্লোট লাইক আইসবার্গ। ওকে, দেখো এই যে মনে করো যদি এটা যদি মনে করো সাগর হয়ে থাকে, সাগর, তাহলে এগুলো কি বরফ। একটা এই যে সাগরের ভিতরে, এই যে সাগরের পানি, এখানে একটু বরফ থাকে, এখানে একটু বরফ থাকে, এখানে একটা বড় বরফ আছে। সো এটার মতো না, দে ফ্লোট লাইক আইসবার্গ ইন দ্য সি অফ লিপিড বাইলার। লিপিড বাইলারটা কি সাগর, আর প্রোটিনগুলো ছিল বরফ টাইপের। সেল মেমব্রেন প্রোটিনগুলো কি কি দ্বারা গঠিত, দ্য সেল মেমব্রেন প্রোটিন আর গ্লাইকোপ্রোটিন। ওকে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ছিল। প্রোটিন কয় ধরনের, টু টাইপস, একটা ছিল ইন্টিগ্রাল প্রোটিন, একটা ছিল কোথায় গেল, একটা ছিল ইন্টিগ্রাল প্রোটিন, আরেকটা ছিল পেরিফেরাল প্রোটিন।
সো ইন্টিগ্রাল প্রোটিন কি, দুইটা জিনিসকে যোগ করবে, কমপ্লিটলি পাস ড্র দ্য মেমব্রেন, পুরো মেমব্রেনটা সে ক্রস করছে, একে কমপ্লিটলি পাস করছে। ওকে, দে কনসিস্ট অফ টু হাইড্রোফিলিক এন্ড separated by an intervening hydrophobic region that travels the hydrophobic core of the lipid bilayer। মানে কি, এইটা ছিল দুইটা হাইড্রোফিলিক ইন্ট দ্বারা গঠিত, যেটা হচ্ছে সেপারেট বাই অ্যান ইন হাইড্রোফোবিক রিজন। মানে কি বলা হয়েছে, এই রিজনটা পুরোটার ভিতরে এই অংশটা ছিল হাইড্রোফিলিক, এই অংশটা হাইড্রোফিলিক, অনেকটা এটার মতোই, এই যে হাইড্রোফিলিক হাইড্রোফিলিক, আর মাঝখানে এই অংশটা ছিল হাইড্রোফোবিকের মতো আচরণ করে, কারণ এটা এইখানে রয়েছে দেখে এটার মতো আচরণ করে। ওকে, সো এটা হলো হাইড্রোফিলিক অংশ এবং হাইড্রোফোবিক অংশ। আর এটা ছিল কোথায় থাকে, ট্রান্সভার্স থাকে হাইড্রোফোবিক কোর অফ দ্য লিপিড বাইলিয়ার, মানে হচ্ছিল পুরো হাইড্রোফোবিক যে কোরটা, এই কোরের ভিতর দিয়ে ঢুকে। এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। জাস্ট ইন্টিগ্রাল প্রোটিন সম্পর্কে এই জিনিসটা মনে রাখবা, ইন্টিগ্রাল প্রোটিন মানে কি, ইন্টিগ্রেট করে, ইন্টিগ্রেট কি করে, পুরো মেমব্রেন দুইটার ভিতর দিয়ে পাস করে, এতটুকু বললেই হবে। পেরিফেরাল প্রোটিন কি, সেটা কমপ্লিটলি পাস করে না, ডু নট পেনিট্রেট, পুরো পাস করে না অল দ্য ওয়ে। তাহলে কোথায় থাকে, তারা অ্যাটাচ থাকে ওয়ান সারফেস অফ দ্য মেমব্রেন, শুধুমাত্র একটা সারফেসে, যে কোনো হয় বাইরের লেয়ার অথবা ভিতরের লেয়ারে, যে কোনো একটা জায়গায় থাকবে। দে অফেন অ্যাটাচ টু দ্য ইন্টিগ্রাল প্রোটিন, বিভিন্ন ইন্টিগ্রাল প্রোটিনের সাথে অ্যাটাচ থাকে। মেইনলি হচ্ছে পেরিফেরাল প্রোটিন কি, পুরা পাস করবে না, প্রান্তে থাকবে, হয় ভিতরে বাইরে। এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিনের কাজ। এবং হচ্ছে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে জানবো। সো দেখো, একটা ইয়ার কি প্রোটিন শেষ হলো, লিপিডও শেষ হলো, এই দেখো মেমব্রেন প্রোটিন, লিপিড শেষ, মেমব্রেন প্রোটিন শেষ। এখন আমরা কি বলছি, যে তিনটা জিনিসের ভিতরে কি কি থাকে, লিপিড, প্রোটিনের শেষ, এবং আসলে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে পড়বো। কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটগুলো হচ্ছিল, এই কার্বোহাইড্রেট নর্মালি কার্বোহাইড্রেট থাকে না, সেই লিপিডের সাথে যুক্ত থাকতে পারে অথবা প্রোটিনের সাথে যুক্ত থাকবে। আর কার্বো মানে কি, গ্লাইকো বা গ্লুকোজ, সো গ্লাইকো প্রোটিন হয় গ্লাইকোলিপিড, এগুলো হলো বিভিন্ন কোরের মাধ্যমে এভাবে যুক্ত থাকে। মানে এটা ছিল আরো ভালো, জাস্ট মনে রাখো যে এগুলো ছিল এভাবে মেমব্রেনের বাইরে, ম্যাক্সিমাম মেমব্রেনের বাইরের দিকে এগুলো ছিল রিসেপ্টরের মতো, যেমন ওই যে একটা ছাদের ভিতরে অ্যান্টেনা থাকে না, সিগন্যাল হিসেবে সিগন্যাল নেয়, এই সিগন্যাল হিসেবে কাজ করে, মানে সিগন্যালের মতো, অ্যান্টেনার মতো কাজ করে এই সেল, আউটার সেলের দিকে। তাই কার্বোহাইড্রেটকে কি বলো, আচ্ছা এটা ফাংশন আমরা পরে পড়বো, বাট কার্বোহাইড্রেট কিভাবে থাকে, এই কার্বোহাইড্রেট হচ্ছে লিপিডের সাথে যুক্ত থাকতে পারে বা প্রোটিনের সাথে যুক্ত হয়, তাই এটাকে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড বলে। আর এগুলো কিভাবে থাকে, এগুলো আসলে আউটার সারফেসে অ্যান্টিনার মতো থাকে, রিসেপ্টর হিসেবে কাজ করে। ওকে, অ্যান্টিনার মতো, যেমন ছাদের ভিতরে অ্যান্টিনা থাকে না, এই অ্যান্টিনার মতো কাজ করে এটা। তাহলে আমরা দেখি কি লেখা আছে আমাদের গাইটন এবং গেনং দুই ক্ষেত্রেই। এদিকে লেখা আছে যে membrane carbohydrates occur almost invariably in combination with protein or lipid in the form of glycoprotein or glycolipid respectively। কি বলছে, কিছু না, জাস্ট বলছে যে কার্বোহাইড্রেট একা থাকে না, সে প্রোটিনের সাথে থাকে বা লিপিডে থাকে। কি, প্রোটিনের সাথে থাকলে গ্লাইকোপ্রোটিন, লিপিডের সাথে থাকলে গ্লাইকোলিপিড। ওকে, তারা কোথায় থাকে, আউটার সারফেস অফ দ্য সেল, এই যে বললাম না। এবং লুজ কার্বোহাইড্রেট কোট, একটা কোট আকারের মতো থাকে, কোট মানে হচ্ছিল ঘন ঘন বসতি হয়ে থাকে, ঘন বসতি মানে হচ্ছিল কোট 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 এভাবে আকারে থাকে। তাহলে কি, আউটার সারফেস অফ দ্য সেলের ভিতরে থাকে। তাই এই টোটালটাকে, যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড, এই টোটালটাকে কি বলা হয়, গ্লাইকোক্যালিক্স। ওকে, শেষ। তাহলে আমরা কি বললাম, এই যে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এটা আউটার সারফেস অফ দ্য সেল থাকে, এই টোটালটাকে কি বলা হয়, গ্লাইকোক্যালিক্স। সো আমাদের মেমব্রেনের এই পার্টটুকু শেষ। এখন হচ্ছিল ওয়াই দ্য স্ট্রাকচার অফ দ্য সেল মেমব্রেন ইজ কল্ড ফ্লুইড মোজাইক মডেল। কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, ফ্লুইড মানে কি, দেখো আমাদের বিভিন্ন বাড়ির ভিতরে মোজাইকগুলো থাকে না, এরকম আঁকা বোকা আঁকা বোকা আঁকা বোকা, এমন মোজাইক টাইলস, এর ভিতরে যদি কোনো একটা ফ্লুইড পড়ে, এই যে ফ্লুইড এভাবে থাকে, তাহলে কি এটা এভাবে, বা ফ্লুইড মোজাইক মডেল অনেকটা এমন, মোজাইকের ভিতরে এমন পানি পড়ে থাকে, তাহলে কেমন দল দল মতো থাকে। আবার এই যে সি, এই সি এর ভিতরে যে বরফ থাকতে পারে, সেভাবে ভাসতে থাকে না, সেটাকে কি বলে, আইসবার্গ, আমরা মাত্র বললাম। তাহলে এখানে কি বলেছে, এটা ভাইবার জন্য আসলে ইম্পর্টেন্ট। এটা কি কি জিজ্ঞেস করে, এখানে জিজ্ঞেস করা হচ্ছিল বিভিন্ন ডাটা, এগুলা কালেক্ট করে এরা তারা কি পাইছে, যে মোজাইক ডিপোজিশন অফ দ্য মেমব্রেন প্রোটিন অ্যান্ড দ্য ফ্লুইড নেচার অফ দ্য লিপিড বাইলেয়ার আর দ্যাট আর ওয়েল স্টেন ফ্লুইড মোজাইক মডেল অন মেমব্রেন। এটা ছিল এর দ্বারা মানে এই আবিষ্কার করছে। এই কি আবিষ্কার করছে, এই আবিষ্কার করছে যে দেখতেছে যে এই যে লিপিড বাইলেয়ারটা ছিল
লিপিড বাইলারটা কি সাগরের মতো কাজ করে বা ফ্লুইডের মতো কাজ করে। আর এর উপরে যে প্রোটিনগুলো সেটা মোজাইক হিসেবে, এটা ফ্লুইড আর এটা কি প্রোটিনটা মোজাইক হিসেবে কাজ করে। ওকে, তাহলে এটাকে কি বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল। এটা আমাদের সিঙ্গার বই সিঙ্গিং করতে করতে এই জিনিসটা আবিষ্কার করছে। এটাই, আর কিছু লাগবে না, এতটুকু জানলে হবে। কি কি জিনিস জানতে হবে? যে প্রোটিনটা হচ্ছে হলো, হ্যাঁ, প্রোটিনটা মোজাইকের মতো আচরণ করবে, আর লিপিডটা হচ্ছে ফ্লুইড হিসেবে আচরণ করবে, তাই এটাকে ফ্লুইড মোজাইক মডেল। কে করছে? সিঙ্গার অ্যান্ড নিকলসন। এই যে জাস্ট এই কয়েকটা জিনিস বললে হবে। দেন হচ্ছে হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স। আমরা আগেই বলছি যে কার্বোহাইড্রেট যেটা হচ্ছে বাইরের দিকে থাকে, রিচ যেখানে থাকে সেটাকে বলে কোট। কার্বোহাইড্রেট রিচ একটা রিজিয়ন যেখানে কার্বোহাইড্রেট প্রচুর থাকবে। এক্সটার্নাল সারফেস অফ দ্য সেল মেমব্রেন, আগেই বললাম আমরা সেলের বাইরে থাকে, তাই এটাকে কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স বা সেল কোট। ওকে, শেষ, আর কিছু লাগবে না। যেটা হচ্ছে হলো কনসিস্ট কি মানে গ্লাইকোলিপিড দ্বারা গঠিত, গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত, এতটুকু বললে হবে, আর কিছু লাগবে না। শেষ, তাহলে আমাদের হচ্ছে হলো কি ফ্লুইড মোজাইক মডেলটা পড়া শেষ, গ্লাইকোক্যালিক্স গ্লাইকোলিপিড এগুলা কি এগুলো পড়া শেষ। এখন হচ্ছে হলো একটা সেল মেমব্রেন, এই যে দেখো অ্যান্টিনার মতো কাজ করে, এগুলোকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। ওকে, শেষ। আমরা ফাংশন অফ সেল মেমব্রেন অফ গ্লাইকোক্যালিক্স, এটা ফাংশনটা পড়বো, বাট এখন এটা পরে, এটা হচ্ছে আলাদা ফাংশন আমরা আকারে পড়বো। ওকে, এর ভিতরে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল এখন আমরা জানবো হচ্ছিল মেমব্রেন। এখান থেকে এটা জানতে হবে, এটা জানতে, এগুলো জানতে হবে না। ওকে, প্রোটিন কি? পদিয়া প্রোটিন, পদিয়া 5। ওকে, সো 5 5 5 55%। লিপিড কত? কার্বোহাইড্রেট হচ্ছিল 3, আর হচ্ছিল লিপিড 42। এতটুকু করলে হয়ে গেছে, আর কিছু লাগবে না। এখন আসলে আমরা ফাংশন অফ সেল মেমব্রেন, আগেই আমরা কিন্তু এইখানে দেখো শুরুর দিকে বলছিলাম যে একটা মেমব্রেনের কাজ কি, কোথায় জানি, এই যে দেখো এখানে কিন্তু আমরা বলছি একটা মেমব্রেন কিভাবে তৈরি করা হয়েছে। বিভিন্ন জিনিস, খাবার ভিতরে ঢুকবে, বিভিন্ন সংকেত ভিতরে ঢুকবে, আর হচ্ছে হলো বিভিন্ন বর্জ্য পদার্থ সেল থেকে বাইরে বের করবে। এটা হচ্ছে হলো একটা মেমব্রেনের বেসিক কাজ। ওকে, যখন আমরা সেল ফাংশন বলবো, ফাংশনের ভিতরে এই কয়েকটা জিনিস ইনক্লুড করতে হবে। তাহলে আমরা কি বলবো? প্রথম কথা হচ্ছে হলো একটা, এই যে দেখো একটা শেপ, সেল মেমব্রেন ধরলাম। হ্যাঁ, এই মেমব্রেনের ফাংশনটা কি, এটা ইম্পর্টেন্ট। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা। অবশ্যই বিভিন্ন শেপের কারণে এই শেপ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেলের আকার শেপ চেঞ্জ হয়ে যাবে। ওকে, সে দেখো এই কয়েকটা জিনিস মনে রাখবে। কি কি বিভিন্ন জিনিস ট্রান্সপোর্ট করে ভিতরে ঢুকায়, হয় ভিতরে ঢুকাবে নাহলে বের করবে, এটা সব ট্রান্সপোর্ট করবে বিভিন্ন খাবার দাবার বর্জ্য পদার্থ। এখন যদি একটা নিউট্রিশন আসে সে অ্যাবজর্পশন করবে। এখন যদি একটা ওয়েস্ট প্রোডাক্ট থাকে তাহলে সে কি করবে? সিক্রেট করে বাইরে বের করে দিবে। ওকে, আর এটা কি দেয়াল হিসেবে কাজ করে না, বিভিন্ন জীবাণু এটার ভিতরে ঢুকতে চাবে। এখানে তো অনেক গুরুত্বপূর্ণ অর্গানেলিস রয়েছে, জীবাণুগুলো ভিতরে ঢুকলে এই সমস্যা, তো এটা কি প্রোটেকশন হিসেবে কাজ করে। ওকে, এটা যেমন একটা। তো মেইনটেন সেলুলার ইন্ডিভিজুয়ালিটি। দেখো এইখানে হচ্ছিল প্রত্যেকটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই সেলে অনেকগুলা কাজ করে, এই সেলে অনেকগুলা কাজ করে। আবার হচ্ছে হলো এই সেলগুলো যখন লিভারে থাকবে সেটা এক ধরনের হবে, ব্রেইনে থাকবে সেটা এক ধরনের হবে, বোনসে থাকবে সেটা আরেক ধরনের হবে। রাইট? তাহলে প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা ফিচার আছে, এবং তাই এটাকে বলা হয় মেইনটেন সেলুলার ইন্ডিভিজুয়ালিটি। প্রত্যেকটা সেল তার আলাদা আলাদা সক্রিয়তা কাজ অনুযায়ী তার সক্রিয়তা বজায় রাখে। ওকে, তারপর প্লেস কি রোল ইন ইন্টারসেলুলার কানেকশন বাই গ্লাইকোক্যালিক্স সেল অ্যাডিশন। এখানে বলা হয়েছে যে ইন্টারসেলুলার কানেকশন, একটা সেল অবশ্যই তুমি একটা বাসায় থাকবে, তোমার পাশে আত্মীয় স্বজন সবার সাথে একটা কানেকশন রাখবা, ঠিক তেমনি একটা সেল আরেকটা সেলের সাথে এই যোগাযোগ বজায় রাখে যাতে বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে। তো ইন্টারসেলুলার কানেকশন, ইন্ট্রা মানে দুইটা, সেল মানে সেল, দুইটা সেলুলার মধ্যকার যে কানেকশন তাকে ইন্টারসেলুলার কানেকশন। দ্য গ্লাইকোক্যালিক্সের মাধ্যমে, আগেই বলছি এই যে সেলের বাইরে কি বিভিন্ন অ্যান্টিনা থাকে না, এই অ্যান্টিনার মাধ্যমে কানেকশন বজায় রাখে। তারপর দেখো যে মেমব্রেন প্রোটিন, প্রোটিন কি হিসেবে কাজ করে? পাম্প ফর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ক্যারিয়ার ফর ফ্যাসিলিটি ডিফিউশন, চ্যানেল রিসেপ্টর এনজাইম। দেখো আমরা যখন বলছিলাম যে লিপিডটা, এই লিপিডের ভিতরে যে ধরো এটা লিপিড বাইলার, এটা একটা বাইলার, এর ভিতরে ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে কাজ করে না, এই প্রোটিনটা হচ্ছে বিভিন্ন উপাদান এর ভিতর দিয়ে এভাবে দিয়ে চলে যেতে সাহায্য করে। এটা কিভাবে ভূমিকা রাখে আমি বলতেছি যখন আলাদা করে ফাংশনগুলো বলবো। ওকে, সো মেমব্রেন প্রোটিনগুলো কি কি?
এই মেমব্রেন প্রোটিনটা হচ্ছে হলো ওই যে ফাংশন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বিভিন্ন জিনিস ট্রান্সপোর্টে হেল্প করতে সাহায্য করে, ক্যারিয়ার হিসেবে কাজ করে, ডিফিউশনে হেল্প করে, এই যে বিভিন্ন জিনিস। আবার রিসেপ্টর, মনে কি যে একটা প্রোটিন, একটা কোনো জিনিস এর ভিতরে পেরিফেরালে বা ইন্টিগ্রালে এর সাথে এসে রিসেপ্টর হিসেবে কাজ করে, এনজাইম হিসেবেও কাজ করে। ওকে, সার্ভ অ্যাজ সাইট অফ রিসেপ্টর ফর হরমোন অ্যান্ড আদার কেমিক্যালস, বিভিন্ন জিনিস এখানে এসে বাইন্ড করতে পারে এই যে বাইরের দিকে, তাহলে এটা কি রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে প্রত্যেকটা সেল মেমব্রেন ফাংশনগুলো আমরা প্রত্যেকটা জিনিস সুন্দর মতো জানলাম। এখানে এতটুকু জানলেই হবে। এখন হচ্ছিল আমরা যে প্রত্যেকটা জিনিস বললাম না, যে প্রত্যেকটা মেমব্রেন প্রোটিন, মেমব্রেন লিপিড, মেমব্রেন কার্বোহাইড্রেট, এখন এগুলো আলাদা আলাদা আমরা ফাংশন পড়ব। আচ্ছা, আমরা আলাদা আলাদা এখন ফাংশন পড়ি। আচ্ছা, এদিকে আরেকটা পয়েন্ট মিস করছি, সেটা হচ্ছিল সিলেক্টিভ পারমিয়াবিলিটি। মানে হচ্ছে হলো সেল মেমব্রেন হচ্ছে হলো তার একটা নির্দিষ্ট ঘনত্ব পটেনশিয়াল অনুযায়ী মেনটেন করে। এখন সব মনে করো পেট ফুল হয়ে গেছে, তুমি কি তারপরে খেতে থাকবা? না, সে কিছু জিনিস মানে কি এর ভিতরে একটা সোডিয়াম প্রচুর পরিমাণে খেয়ে ফেলছো, তুমি একটা জিনিস প্রচুর যদি খাইতে থাকো তাহলে তুমি খেতে থাকবা? না, খাবা না, তুমি বলবে না ভাই আর খাবো না। ঠিক তেমনি সেলের ভিতরে সাপোজ মনে করো সেলের ভিতরে নর্মালি পটাশিয়াম থাকে, আমরা কিন্তু এটা হচ্ছিল ইসিএফ, ধরো ইসিএফ এর ভিতরে, ইসিএফ না, এটা হচ্ছিল আইসিএফ, আইসিএফ ইন্টারসেলুলার। আইসিএফ এর কি মেন কি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর বাইরে কি থাকে সোডিয়াম, ওকে, ক্লোরাইড, এগুলো আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি। সো এটা কি কি বলা ইসিএফ। এখন একটা মানুষ বাইরে থেকে প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে, মনে করো প্রচুর পটাশিয়াম ঢোকাইলা, একসময় একটা এর রেঞ্জ প্রচুর পরিমাণে ভরে গেছে পটাশিয়াম দ্বারা, সে কি তারপরে নিবে? না, নিবে না। তাহলে কি করবে সে? পটাশিয়াম নিবে না, সে বড় সোডিয়াম বা পটাশিয়াম বের করে সোডিয়াম ঢুকাবে, তাও আর পটাশিয়াম নেবে না, কারণ পটাশিয়ামের যে পরিমাণ থাকার কথা সেটা ওভার হয়ে গেছে, সার বেশি খেলে কি বমি করে দিবে, তাহলে সে বমি করে দিবে। এটাই সিলেক্টিভ পারমিয়াবিলিটি হিসেবে কাজ করে সেল মেমব্রেন। এর মাধ্যমে কি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে এবং কম্পোজিশন অফ ইসিএফ এন্ড আইসিএফটা মেনটেন থাকে, যে পরিমাণ খাওয়া দরকার সেই পরিমাণ আসে, তাই এর মাধ্যমে মেনটেন থাকে আইসিএফ এবং ইসিএফ বোথ। আর এর মাধ্যমে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালিটি আমরা পরে পড়বো, বাট এর মাধ্যমে হচ্ছে পটেনশিয়ালিটি বজায় রাখে, মানে একটা জিনিস আয়ন, মানে এগুলো তো আয়ন, পজিটিভ নেগেটিভ চার্জ, এর মাধ্যমে হচ্ছে যে পটেনশিয়ালিটি সেটা বজায় থাকে। ওকে, যেন আসলে আমরা প্রত্যেকটার যে আলাদা আলাদা ফাংশনগুলো সেগুলো আমরা জানবো। ওকে, এদিকে কি দেওয়া আছে, এটা হচ্ছে ডিউতে আসছে, ডিউ 25, মেমব্রেন প্রোটিনের ফাংশন উইথ দেয়ার ফাংশন, মানে মেমব্রেন প্রোটিনের ফাংশন নিয়ে আলাপ আলোচনা করছে। এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল এইটা, মানে এখানে যেটা আলাপ আলোচনা করছে না এই জিনিসটাই সেম এখানে আলাপ আলোচনা করছে, এবং এটা ডিউ 24 আসছে, দ্য ফাংশন অফ সেল মেমব্রেন প্রোটিন, একই জিনিস। ওকে, তাহলে এদিকে মেমব্রেন প্রোটিন আলাপ আলোচনা করা এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাপ আলোচনা করা একই কথা। তাহলে আমরা পেরিফেরাল প্রোটিন, আমরা আগেই বলছি পেরিফেরাল প্রোটিনগুলোর কথা, এই যে যদি এটা লিপিড বাইলেয়ার থাকে, এই যে হয় ভিতরে থাকবে না এলে বাইরে থাকবে, এটা ছিল পেরিফেরাল, প্রান্তের দিকে থাকে। তাহলে এটা কি এনজাইম হিসেবে কাজ করে, এটাও এনজাইম আর এটাও এনজাইম হিসেবে কাজ করে। প্রোটিনগুলো সবসময় মনে রাখবা যে এনজাইম হিসেবে কাজ করে, এটা হলো কমন। ওকে, এনজাইম হিসেবে কাজ করে, তাহলে এটার একটা ফাংশন, কাজ শেষ। ওকে, তাহলে কি বললাম, পেরিফেরাল প্রোটিনের একটা কাজ হচ্ছে ফাংশন, ইন্টিগ্রালের একটা ছিল এনজাইম হিসেবে কাজ করে। তো পেরিফেরাল প্রোটিনে কি এনজাইম হিসেবে কাজ করে, এটা শেষ পেরিফেরাল প্রোটিনের কাজ। যদি একবার হচ্ছিল ইন্টিগ্রাল প্রোটিন, আমরা কি বলছিলাম, ইন্টিগ্রাল প্রোটিনটা হচ্ছিল এই যে এভাবে ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে কাজ করে। এটা কি বিভিন্ন জিনিস এদের ভিতরে ট্রান্সপোর্ট করতে সাহায্য করবে, কোন একটা জিনিস সেইখানে লেগে থাকতে সাহায্য করবে, বা বিভিন্ন জিনিস রিসেপ্টর হিসেবে কাজ করবে, বা কোনো একটা জিনিস ক্যারিয়ার করে খটখট খটখট ক্যারিয়ার করে ভিতরে ঢুকিয়ে দিবে। কারণ কি, কারণ হচ্ছে এটা হচ্ছে লিপিড সলিউবল। এখন ওয়াটার কোনো জিনিস কি লিপিডের ভিতরে ঢুকতে পারবে? না, লিপিডের ভিতরে মানে পানির ভিতরে লিপিড বা লিপিডের ভিতরে পানি দিলে কি সেগুলো ভাসবে, তাই এটা ওয়াটার সলিউবল কোনো একটা সাবস্টেন্স এর ভিতরে পাস করতে পারবে না, তখন কি করবে প্রোটিনের মাধ্যমে সে ভিতরে যাবে। ওকে, এটাই হচ্ছিল বলা। তো প্রথমে কি ইন্টিগ্রাল প্রোটিন, অ্যাডহেশন মলিকিউল, মানে কি এর সাথে বিভিন্ন জিনিস লাগতে পারে, অ্যাড হতে পারে। ওকে, তারপর স্ট্রাকচারাল চ্যানেল, দেখো কিন্তু এই একটা জিনিসের পুরোটা স্ট্রাকচার হিসেবে কাজ করে, রাইট? এটা যদি না থাকে তাহলে কি একটা বড় রাস্তাটা যদি না থাকে তাহলে গ্যাপ হয়ে যাবে না, এবং সেটাকে একটা চ্যানেল, রাস্তা সরু চ্যানেল মানে হচ্ছে বলে না অনেক সময় ওই যে নদীর ভিতরে চ্যানেল তৈরি হয়ে গেছে, মানে কি একটা সরু পথ তৈরি হয়েছে। সো এই যে চ্যানেল মানে হচ্ছিল রাস্তা, স্ট্রাকচারাল চ্যানেল হিসেবে কাজ করে, যেটা কি করে হুইচ ওয়াটার মলিকিউল অ্যান্ড যে ওয়াটার সলিউবল যে সাবস্টেন্সগুলো রয়েছে না সেগুলো এর ভিতরে দিয়ে ডিফিউজ মানে পাস করতে পারে বিটুইন দ্য আইসিএফ অ্যান্ড ইসিএফ। এই যে এদিকে থাকে ইসিএফ
ভিতরে থাকে আইসিএফ, এর ভিতর দিয়ে পাস করতে পারে। এটা কি ক্যারিয়ার প্রোটিন, এটা এমন একটা প্রোটিন যেটা বিভিন্ন জিনিস ক্যারি করে না, বিভিন্ন জিনিস ক্যারি করছে, তাহলে এটা কি বিভিন্ন ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, মানে ট্রান্সপোর্ট করে সাবস্টেন্স। ওকে, যেগুলো আসলে পেনিট্রেট করতে পারে না, যে ওয়াটার সাবস্টেন্সগুলো, সেগুলোকে পেনিট্রেট করে, ক্যারিয়ার করে, একটা এনজাইম আমরা বললাম। এবং এদিকে কি বিভিন্ন হরমোন টরমোন এগুলো এসে বাইন্ড করতে পারে, তাহলে কি রিসেপ্টর হিসেবে কাজ করে। এটা হরমোন, নিউরো ট্রান্সমিটার, বিভিন্ন জিনিস এর দিকে এসে রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে হচ্ছে মেমব্রেন প্রোটিনের ফাংশন শেষ আমাদের। ওকে, তারপর ছিল ফাংশন অফ সেল মেমব্রেন। যে কার্বোহাইড্রেটটা থাকে না, সেটা এটা ডিউ 28-এ আসছে। এবং লিপিডের ফাংশনটাও জানতে হবে। মেমব্রেনের যে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেট ফাংশনটা জানবো। এখন এই ফাংশনটা কিভাবে মনে রাখবো, আগে এটা আমি আগে বুঝাই, তারপর আমি নাহলে মনে রাখার ট্রিক্সটা বলবো। দেখো, আমরা আগেই কিন্তু বলেছি যে এই যে একটা লিপিড বাইলেয়ার, এই যে একটা লিপিড বাইলেয়ার, এর ভিতরে যে কার্বোহাইড্রেটটা থাকে, এই যে অ্যান্টিনার মতো কাজ করে। তাহলে অ্যান্টিনা কি করে? অ্যান্টিনা হলো বিভিন্ন জিনিস চিনতে সাহায্য করে। কেউ যদি অ্যান্টিনা দেওয়া দেখে, তাহলে বিভিন্ন সংকেত নেবে, সংকেত ছাড়বে, তাহলে কি হবে? অ্যান্টিনা হিসেবে কাজ করে। তাহলে আমরা কি বললাম? অ্যান্টিনার মতো হিসেবে কাজ করে। তাহলে এখন অ্যান্টিনা কিভাবে কাজ করে দেখো, যে এখানে অ্যান্টিনাটাগুলো আছে না, অ্যান্টেনাগুলো কি করে? বিভিন্ন সিগন্যাল নেয়, চারোদিকে যে সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলোকে ট্রান্সমিট করে। মনে করো তোমার এটা বাসার ছাদ, এই ছাদের উপরে একটা অ্যান্টেনা আছে, সে কি করবে? স্যাটেলাইট থেকে সিগন্যালটা নিবে, সেটা আবার তোমার টিভিতে দিবে, তুমি কি টিভিতে বিভিন্ন জিনিস দেখতে পাবে। ঠিক তেমনি এই অ্যান্টেনাগুলো হলো আশেপাশে যে বিভিন্ন সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলো নিয়ে সেলের ভিতরে ঢোকে। এটা হলো সিগন্যালগুলো কি হিসাবে কাজ করে? কার্বোহাইড্রেট। দেখো, একটা হচ্ছে সেল টু সেল রিকগনিশন। তাহলে এদিকে কি বুঝবা? যে এই অ্যান্টেনা কাজগুলো হলো আশেপাশে সেটা ভালো সেল নাকি কোনো ব্যাকটেরিয়া নাকি ভাইরাস, এগুলো রিকগনিশন হিসেবে কাজ করে, মানে চিনলো। তারপর হচ্ছে রিসেপ্টর অ্যাকশন। রিসেপ্টর কি? রিসেপ্ট করলো। ওকে, রিসেপ্টর সাবস্টেন্স হিসেবে কাজ করে। ফর বাইন্ডিং হরমোন, মানে বিভিন্ন হরমোন এখানে এসে বাইন্ড করতে পারে। ব্যাকটেরিয়া যেমন বাইন্ড করতে পারে, হরমোন এসে বাইন্ড করতে পারে। ঠিক তেমনি সেল অ্যাডহেশন, দ্য গ্লাইকোলাইসিস অফ ওয়ান সেল অ্যাটাচ টু দ্য গ্লাইকোলাইসিস অফ অ্যানাদার সেল। একটা সেল আরেকটা সেলের যে অ্যান্টিনাগুলা, এর মাধ্যমে এভাবে যুক্ত থাকবে, এর মাধ্যমে কি কানেকশন আদান প্রদান হবে। সো এটা হলো সেল মেমব্রেনে থাকা যে কার্বোহাইড্রেটটা, সেই কার্বোহাইড্রেটটার ভূমিকা। তাহলে কি কি শেষ হলো আমাদের? এখানে দেখি তো, এখানে প্রোটিনটা শেষ হয়ে গেল, রাইট? প্রোটিনের ফাংশন শেষ হলো। দেন হলো কার্বোহাইড্রেটটার ফাংশন শেষ হলো। তারপর আর কি কি আছে? হ্যাঁ, মোটামুটি সব শেষ। উপরে লিপিডটাও শেষ হয়ে যায় না, লিপিড এই যে এখানে ফাংশন অফ মেমব্রেন লিপিড। এই লিপিডটা কি হিসেবে কাজ করে? অ্যাক্ট অ্যাজ এ ব্যারিয়ার। কারণ হলো বিভিন্ন জিনিস একমাত্র ওয়াটার বা ওয়াটার সলিবল বিভিন্ন সাবস্টেন্সগুলা, এগুলা যেতে দেয় না, সেগুলো ব্যারিয়ার হিসেবে কাজ করে। নাহলে তো প্রচুর সেলের ভিতরে, একটা সেলের ভিতরে প্রচুর পরিমাণে ওয়াটার ঢুকে কি হবে? ইডেমা তৈরি করতে পারে, বা অনেক মানে সেল লাইসিস হয়ে যেতে পারে। কারণ বেশি পরিমাণে সেল ঢুকলে ভিতরে কাজগুলো ঠিক মতো, প্রত্যেকটা জিনিস একটা ব্যালেন্স লাগবে। এখন তুমি বলতে পারো যে ভাই ওয়াটার ঢুকে না, কিন্তু ওয়াটার তো লাগবে প্রয়োজনে। তাহলে ওয়াটার কিভাবে ঢুকে? যে ওয়াটার ঢুকে কিভাবে? এই যে আগেই বলছে যে প্রোটনগুলো, কি বলে, প্রোটিনগুলো থাকে, সেই প্রোটিনের মাধ্যমে ওয়াটার সেলের ভিতরে ঢুকে। তার মানে লিমিটেড ভাবে ঢুকে, নট আনলিমিটেড, কারণ সবগুলো হলো লিপিড দ্বারা গঠিত, যেটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে আমরা দেখো, এইখানে হলো সেল মেমব্রেনের যে উপাদানগুলা, যে কার্বোহাইড্রেট, এটা একটা সামারি করে দেয়। কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড, কোনটার ফাংশন কি, এটা একসাথে ভেরি ইম্পর্টেন্ট, রিটেন থেকে শুরু করে ভাইবা সবগুলোর জন্য। তাহলে কিভাবে আমরা ব্যাখ্যা বা মেকানিজম সব জানছি, এখন সব মনে রাখার জন্য সি দিয়ে মনে রাখতে হবে সেল টু সেল রিকগনিশন। ওকে, রিকগনিশন হিসেবে কাজ করে। আর যে রিকগনিশন, এটা আবার রিসেপ্টর হিসেবে কাজ করে, রিসেপ্টর অ্যাডহেশন। ওকে, মানে রিসেপ্টর অ্যাকশন হিসেবে কাজ করে, রিসেপ্টর অ্যাকশন। আর অ্যাকশনের মাধ্যমে কি করে? অ্যাডহেশন করে, অ্যাডহেশন কিসের? সেল টু সেল। দেখো, কার্বোহাইড্রেটের ফাংশন শেষ। প্রোটিনের ফাংশন, প্রোটিন আবার দু ধরনের, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা ইন্টিগ্রেট করে। ইন্টিগ্রাল প্রোটিনটা কি করে? ইন্টিগ্রাল প্রোটিনটা হলো দুইটা সেল মানে ইন্টিগ্রেট করে। তো কি যেভাবে ইন্টিগ্রেট করে, আমরা কিন্তু আগেই বলছি, এটা কি ক্যারিয়ার হিসেবে পালন করে, তারপর ট্রান্সপোর্টার হিসেবে পালন করে, রাইট? এমন অনেক কিছু কাজ করে। তারপর হলো এনজাইম হিসেবে কাজ করে, রিসেপ্টর হিসেবে কাজ করে। আর হলো এনজাইম তো সব সময় কাজ করবে, এনজাইম হচ্ছে কমন।
আর পেরিফেরাল যে প্রোটিনগুলো আছে সেগুলো যেমন রিসেপ্টর হিসেবে কাজ করে, তবে মেইনলি কি হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে। ওকে, তাহলে আমাদের পেরিফেরি এই যে এটাও শেষ। দেন হচ্ছে আমরা লিপিড সম্পর্কে জানবো। লিপিডে কি করে? লিপিড আগেই বলছি, ডি দিয়ে মনে রাখতে হবে ব্যারিয়ার। ব্যারিয়ার হিসেবে কাজ করে কিসের জন্য? ওয়াটার সলিউবল সাবস্টেন্স এগুলো ইচ্ছা মতো ঢুকতে দেবে না। তাই এটা কি হিসেবে কাজ করে? ব্যারিয়ার হিসেবে কাজ করে। এটা হচ্ছিল লিপিড, মানে একটা সেল মেমব্রেনের যে উপাদানগুলো সেগুলোর ভূমিকা। ওকে, সো আমরা মেমব্রেন লিপিডগুলো শেষ করলাম। তাহলে এরপর আমরা শুরু করবো হচ্ছিল, দেখো, ফাংশনস অফ ইচ কম্পোনেন্ট। এটা কিন্তু আমরা আগেই বলছি সবগুলো। ওকে, শেষ। এক্সপ্লেন হাউ মেমব্রেন কন্ট্রিবিউটস টু সেল হোমিওস্টেসিস। এটা কিন্তু আগেই বলছি। দেখো, এখানে হচ্ছিল বিভিন্ন ওয়াটার সলিউবল সাবস্টেন্স, ইমপারমিয়েবল, মানে কিছু যাবে কিছু যাবে না। এর মাধ্যমে আবার যেমন অক্সিজেন ঢুকতে দিবে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে, এগুলোর মাধ্যমে একটা যেমন মেনটেন করে। আবার হচ্ছিল কিছু অ্যালোয়িং করে সাম সাবস্টেন্স, যার ভিতরে হচ্ছিল কিছু যে সিলেক্টিভ পারমিয়েবিলিটি, যখন মনে করো পটাশিয়াম ভিতরে ঢুকে বের হয়ে যাবে তখন সোডিয়াম ঢুকবে, বা এমন করে ব্যালেন্স, মনে করো ব্যালেন্স মেনটেন করে। আর ব্যালেন্স ইসিএফ এবং আইসিএফ এর যে কম্পোজিশন সেটা ব্যালেন্স মেনটেন করে। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স মেনটেন করে। এর মাধ্যমে কিছু ওয়াটার এবং ওয়াটার সলিউবল সাবস্টেন্সের এই যে আয়রন, গ্লুকোজ, এগুলার ব্যালেন্স মেনটেন করে। আর ব্যালেন্স মেনটেন করাকে কি বলা হয়? হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস। ওকে, তারপর হলো আমরা দেখি যে অ্যাবাউট লিপিড সলিউবল, এটা এখন আসে না, বাট জাস্ট এটা মনে রাখার জন্য ভাইভাতে জিজ্ঞেস করে। ওকে, শেষ। তারপর কিভাবে ট্রান্সপোর্ট, এটা আমরা গিয়ে বলছি ডিফিউশন। তারপর এই জিনিসটা লাগে, এই জিনিসটা কি বলছে যে এই যে ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো অ্যাক্রস দ্য সেল মেমব্রেনে যায় কিভাবে। এই দেখো, প্রোটিন চ্যানেল, ক্যারিয়ার প্রোটিন, একটু আগে কিন্তু বলছি যে ইন্টিগ্রাল প্রোটিন, এর মাধ্যমে এভাবে ভিতরে যায়। তাহলে এটা কি সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই তিনটার মাধ্যমে। এই তিনটা জিনিসগুলো কি ব্যাখ্যা আমরা পরে পড়বো, এখন জাস্ট মনে রাখো। ওকে, সো হাউ ডাজ লিপিড ব্যারিয়ার অফ সেল মেমব্রেন প্রিভেন্ট ওয়াটার পেনিট্রেশন? লিপিড ব্যারিয়ার তো অবশ্যই তোমাকে ওয়াটার ঢুকতে দিবে না, তো এটা তো জানার কিছু না। ওকে, এটা প্রথম থেকে পড়ছি আমরা, গাইটন থেকে পড়ছি। তাহলে আমরা এখন কি পড়তেছি? গাইটন পড়তেছি। তারপর এখন আমরা মানে প্রত্যেকটা যে অর্গানালিজগুলো রয়েছে সেই অর্গানালিজগুলোর ফাংশন ফাংশন হলো 5 স্টার। ওকে, ফাংশন মাস্ট প্লাস এক্সেপশনাল কিছু জেনে রাখবে। ওকে, তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো এটা ডিউ 15তে আসছে, তাহলে এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা চলতো। সো এখানে কি লাগে? দেখো ডিউতে, দেখো সব জায়গায় ফাংশন, এখানে ফাংশনই ম্যাক্সিমাম লাগে, অন্য কিছু তেমন লাগে না। তাহলে আমরা আগে ফাংশনটা দেখে নিই। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে ফাংশন আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের, 2 টাইপ। আমরা যখন ছবি আর্ট করেছিলাম, সেলের ভিতরে কিন্তু বলছিলাম যে একটা যে নিউক্লিয়াস থাকে না, হ্যাঁ, এই নিউক্লিয়াসের ভিতরে যেভাবে এভাবে এভাবে ডট 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 এগুলো ডট ডট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই স্মুথগুলো যেগুলো আসলে চারোদিকে না, নিউক্লিয়াসের দিকে না থাকে, সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দেখো, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দিয়ে বলেছিলাম এখানে কি থাকে, এখানে থাকে রাইবোজোম। মানে রাইবোজোম কি করে? প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে, আমরা ইন্টারে পড়ে এসেছি। সো প্রোটিন রিলেটেড সব এখানে হবে। দেখো, স্ট্রাকচার লাগে না, লোকেশন লাগে না, জাস্ট ফাংশন। এই যে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাংশনটা ইম্পর্টেন্ট। দেন এটার স্ট্রাকচার লোকেশন কিছু লাগবে না। দেখো এখানে কি বলছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কনসার্নড উইথ প্রোটিন সিনথেসিস। কারণ কি? কারণ এখানে রাইবোজোম অ্যাটাচ থাকে, রাইবোজোম অ্যাটাচ। এই সব এদিকে পিপি দিয়ে হবে। দেখো, সিনথেসিস অফ ফসফোলিপিড, মাল্টি চেইন প্রোটিন অ্যাসেম্বলি, মানে চেইনগুলো অনেকগুলো প্রোটিনকে একসাথে করে, এটাকে অ্যাসেম্বলি অফ মাল্টি চেইন প্রোটিন। এবং পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ নিউলি ফর্ম পলিপেপটাইড, যে পলিপেপটাইডের সেটা মডিফিকেশন করবে, মানে এখানে পেপটাইডই তৈরি করবে বা প্রোটিনই তৈরি করবে। সো এখানে রাইবোজোম আছে, আমরা বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে কি বোঝায়, সেখানে রাইবোজোম থাকে। রাইবোজোম মানে কি? সব প্রোটিন সিনথেসিস হবে, যে চেইনগুলো সেটাকে অ্যাসেম্বলি করবে, ফলে মডিফিকেশন করবে। আর একটা সিনথেসিস অফ ফসফোলিপিড, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা ফাংশন শেষ। আর যদি বলা যায় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনটা কি? এটা ভেরি ইম্পর্টেন্ট, শুধু এটাই ইম্পর্টেন্ট, আর কিছু লাগবে না। ওকে, তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? ওইটা যদি প্রোটিন, তাহলে এটা কি করবে? লিপিড রিলেটেড কাজ করবে, লিপিড রিলেটেড কাজ। ওকে, তাহলে লিপিড রিলেটেড কাজ কি করবে? সব জায়গায় ফসফোলিপিড, কারণ কি? এটা মেমব্রেনের জিনিস,
রাইট? আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে? সেলের ভিতরে। এটা সব এর কাজ হলো মেমব্রেন লিপিড, মানে মেমব্রেন তৈরির ক্ষেত্রে, মানে মেমব্রেনের যে উপাদানটা ফসফোলিপিড, এটা ক্ষেত্রে দুই রাফ এবং স্মুথ দুইটাই কাজ করে। এটা হচ্ছে কমন কাজ। তাহলে অন্যান্য কাজগুলো কি কি? দেখো, অন্যান্য কাজগুলো আমরা বলছি কি লিপিড রিলেটেড। একটা হচ্ছে স্টেরয়েড, সিনথেসিস অফ স্টেরয়েড, এটা স্টেরয়েড সিক্রেটিং সেল। স্টেরয়েড এক ধরনের লিপিড টাইপেরই ধরে রাখো। তারপর হলো কোলেস্টেরল মেটাবলিজম, লিপিড টাইপের, এটা কাজ করে। ডিটক্সিফিকেশন করে বিভিন্ন টক্সিক সাবস্টেন্স, কোয়াগুলেশন করবে, হাইড্রক্সি অক্সিডেশন, হাইড্রোলাইসিস, কনজুগেশন, ডিটক্সিফিকেশন করে। এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ডিটক্সিফিকেশন করা। বিভিন্ন মনে করো যখন মনে করো টক্সিক সাবস্টেন্স বেড়ে যায়, তখন রাফ এন্ডোপ্লাজমিক, যেমন ধরো লিপিডই কিন্তু অনেক সময় ক্ষতিকর হিসেবে কাজ করে। আমরা প্রোটিনকে কম ক্ষতি হিসেবে কাউন্ট করি, লিপিড যেহেতু ক্ষতিকর হিসেবে কাজ করে, একে ভাঙার জন্য কি করতে হবে? ডিটক্সিফিকেশন করতে হবে। ওকে, অ্যাজ দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন স্কেলেটাল অ্যান্ড কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন। এখানে কি বলছে এটা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে পড়বো, যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম সিক্রেট হয়। ওকে, হয়ে গেল। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম সিক্রেট হয়। সেই ক্যালসিয়াম সিক্রেটটা যে সে অ্যাক্টিনকে আনকভার করে সেই দেন হচ্ছিল অ্যাক্টিন মায়োসিন বাইন্ড করে, ফলে কন্ট্রাকশন হয়। এটা ডিটেলস পড়বো আমরা হচ্ছিল পরে, জাস্ট এটা মনে রাখো যে সার্কোপ্লাজমিক স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করে? কন্ট্রাকশন করে স্কেলেটাল এবং কার্ডিয়াক মাসেলে। তারপর হচ্ছিল পরবর্তী দিকে পার্টিসিপেন্ট ইন সিক্রেশন অফ ক্লোরাইড, বিভিন্ন ক্লোরাইড সিক্রেশন করে, অ্যানিয়া ফর গ্লাইকোজেনোলাইসিস। এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখতে হবে এই পাঁচটা। ওকে, তাহলে কী করে? লিপিড রিলেটেড, ফসফোলিপিড, স্টেরয়েড, কোলেস্টেরল মেটাবলিজম, এই তিনটা হচ্ছিল এক জিনিস। ওকে, আর এটা থেকে পরবর্তীতে ডিটক্সিফিকেশন করবে, আর এটা হচ্ছিল আমরা লাস্টের দিকে পড়বো। মেকানিজমটা টুকটাক বলে দিলাম এই পর্যন্ত। তাহলে আমাদের স্মুথ আমরা কি কি শেষ করছি এখানে হচ্ছিল, আমরা আগে এটা নোট করে রাখি। একটা বললাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জানলাম। দেন 2 পর্ব ছিল মাইটোকন্ড্রিয়া। ঠিক তেমনি দেখো এখানে মাইটোকন্ড্রিয়া একবারই আসছে কত? 2017-তে। এটা কি ফাংশন? ওকে, ফাংশন। তাহলে এইদিকে একটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দে আর অ্যাবসেন্ট ইন আরবিসি অ্যান্ড টার্মিনাল ক্যারাটিনোসাইট। আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, ক্যারাটিনোসাইটে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। এটা লাগবে। আর এগুলো কিছু লাগবে না, এগুলো কিছুই লাগবে না। স্ট্রাকচার না, এগুলো তুমি ইন্টারে পড়ে আসছো। রেপ্লিকেশন এগুলো লাগে না, জাস্ট ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল স্টুডেন্ট ভাইবা। ওকে, তাহলে এদিকে কি আছে? আমরা আগেই ইন্টারে পড়ে আসছি যে কি বলে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? এদিকে এটিপি তৈরি হয়। সো এটিপি অফ দ্য সেল ইজ ফাউন্ড ইন দ্য মাইটোকন্ড্রিয়া। ওকে, তাই এটাকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। ওকে, শেষ। দেন হচ্ছিল মাইটোকন্ড্রিয়া যেহেতু এই এটিপি তৈরি হয়, তার এর জন্য বিভিন্ন এনজাইম লাগবে। কি? রেসপিরেটরি এনজাইম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, রেসপিরেশন, এগুলো কিন্তু টিসিএ সাইকেল, এগুলো সব হলো এটিপি ফরমেশনের প্রসেস। দেন হচ্ছিল ফ্যাটি অ্যাসিড, এর মাধ্যমে হচ্ছিল ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এইটা হচ্ছিল বিটা অক্সিডেশন, ফ্যাটি অ্যাসিড যে এনজাইমগুলো, সেটা এটার ভিতরে থাকে। তারপর এটার ভিতরে যেমন ডিএনএ থাকে, তাহলে ডিএনএ থাকলে কী হবে? ডিএনএ থেকে এক সময় আমরা জানি আরএনএ হয়, আরএনএ থেকে এক সময় প্রোটিন হয়। এদিকে কি ট্রান্সক্রিপশন থাকে, আর এদিকে ট্রান্সলেশন হয়। ওকে, এটা আমরা পড়ে আসছি। আর এটার ভিতরে যেহেতু ডিএনএ থাকে, আমরা কোন টাইপের ডিএনএ? এদের কাদের ক্ষেত্রে 70S হচ্ছিলো, যেহেতু এটা হলো প্রাণী, মানে কি বলে, প্রাণীদের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে আমরা এটা ইন্টারে পড়ে আসছি। যেহেতু এটা 70S ডিএনএ থাকে, তো ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। তাহলে এটা একটা পয়েন্ট, আর এটা হলো আরেকটা পয়েন্ট। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া ফাংশন শেষ করলাম। ওকে, এখান থেকে একটা কোশ্চেন আছে, এটা ছিল ডিউ 22-এ আসছে, 25-এও আসছে। সাইটোপ্লাজমিক অর্গানেলে কোনটাকে বলা হচ্ছিল পাওয়ার হাউস এবং কেন? আমরা কিন্তু মাত্র পড়লাম, কারণ হচ্ছিল মাইটোকন্ড্রিয়া কি পাওয়ার হাউস বলা হয়। এটা হচ্ছিল কাকে বলা হয়েছে? ওকে, সো পাওয়ার হাউস কেন বলা হয়েছে, অ্যান্ড কেন এখানে বলেছে? কারণ এখানে হচ্ছিল এনার্জি প্রডিউস হয়, এখানে হচ্ছিল এডিশন বা এটিপি তৈরি হয়। আর এটিপি কী হিসাবে কাজ করে? এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে। যদি এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে, যেটা হচ্ছিল কেন এনার্জি? কারণ এটা ছিল বিভিন্ন মাসেল কন্ট্রাকশন, ট্রান্সমিশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এগুলো হিসেবে কাজ করে। তাই এটাকে বলা হচ্ছিল পাওয়ার হাউস। এটা আমরা ইন্টারে পড়ে আসি, এখানে বিভিন্ন বিক্রিয়া, গ্লাইকোলাইসিস, ক্রেভ সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট, এই প্রসেসের মাধ্যমে একসময় যে কি হবে, এই প্রসেসের মাধ্যমে একসময় যে এটিপি তৈরি হবে।
এটা শেষ হলো। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলা হয়? এটিপি, প্রসেস বাই হুইচ এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস প্রসেসকে বলা হচ্ছিল ফসফোরাইলেশন। তাহলে এই নিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়াটাও শেষ হয়ে গেল। তাহলে আমরা কি কি পড়লাম এখানে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, ওকে, মাইটোকন্ড্রিয়া শেষ করলাম। দেন তারপরে কি আছে? নিউক্লিয়াস, ওকে। নিউক্লিয়াসে এখানে কিছুই লাগবে না, দেখো এখানে নিউক্লিয়াসের ফাংশন, স্ট্রাকচার এগুলো তোমরা জানো অলরেডি। জাস্ট এখানে একটা জিনিসই লাগবে, ফাংশন, ওকে, ফাংশন অফ নিউক্লিয়াস। তাহলে আমরা এমনি বলে দিতে পারবো অনেকগুলো। এটার ভিতরে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, সেটা একসময় রেপ্লিকেশন অফ ডিএনএ তৈরি করবে। এটার মাধ্যমে সেল ডিভিশনে যে ছিল মাইটোসিস, মিওসিস এগুলো হয়, এখানে সেল ডিভিশন করবে। এর মাধ্যমে হচ্ছিল জিন, মানে জিন একটা, মানে জিন যে একটা থেকে আরেকটাতে জিন ট্রান্সফার হয়, সেটা কি বলে ইনহেরিটেন্স বজায় রাখে। সিনথেসিস অফ আরএনএ অ্যান্ড সিনথেসিস অফ প্রোটিনস নেসেসারি ফর লাইফ, কারণ এখানে হচ্ছিল ডিএনএ থেকে, এর ভিতরে ডিএনএ থাকে, আরএনএ হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, আর প্রোটিনের মাধ্যমে হোল বডি তৈরি হয়েছে। তাই হচ্ছিল এটা হলো ইয়ার কাজ, নিউক্লিয়াসের কাজ। আর কিছু আছে না, নিউক্লিয়াস সম্পর্কে এই পর্যন্তই শেষ। তাহলে আমরা কি করে দিলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, দেন হচ্ছিল নিউক্লিয়াস, দেন তিনটা অর্গানালিস শেষ। 4 নাম্বার অর্গানালিসটা কি আছে? 4 নাম্বারটা আছে হচ্ছিল রাইবোজোম। দেখো রাইবোজোমের ফাংশন অফ রাইবোজোম অনেক আগে আসছে, এগুলো কিছুই লাগবে না, লোকেশন লাগবে না, জাস্ট ফাংশনটা লাগবে। আমরা জানি যে রাইবোজোমের মেইন কাজ কি? প্রোটিন সিনথেসিস, ওকে, আগেই বলছি। এটাকে বলেছিল প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি, ওকে। দেখো এটা কই আছে? জ্ঞানং পড়তেছি আমরা, এখন জাংকুইরা পড়তেছি। আমরা একটা বই পড়তেছি না ভাই, আমরা এখন 2টা বই পড়তেছি, ওকে। দেখো ফ্রি রাইবোজোম গুলা, একটা কিছু থাকে অ্যাটাচ রাইবোজোম। ফ্রি রাইবোজোম যেটা মুক্তভাবে ঘুরে, মুক্ত হয়ে সিনথেসিস অফ প্রোটিন তৈরি করে, ওকে। আর যেটা অ্যাটাচ হয়ে থাকে সেটা কি? লাইসোজোমাল এনজাইম, তারপর হচ্ছে বিভিন্ন মেমব্রেন প্রোটিন, এগুলো হচ্ছিল অ্যাটাচ, যেগুলো প্রোটিন, অ্যাটাচ প্রোটিনগুলো বিভিন্ন মেমব্রেন প্রোটিন এগুলো তৈরি করে। আর ফ্রি যারা, তারাই এই যে পি, পি থেকে মনে রাখবে এফ, পিতে প্রোটিন, এফ এ ফ্রি, এই ফ্রিরাই হলো প্রোটিন তৈরি করে, আর বাকি সবগুলো হলো অন্যান্য যে প্রোটিন কাজ সেগুলো তৈরি করে, ওকে। তারপর ছিল গোলগি অ্যাপারেটাস, ওকে। তাহলে রাইবোজোম যেহেতু শেষ হলো, দেখি আমরা তাহলে কয়টা অর্গানালিস পড়লাম? 1 2 3 4। রাইবোজোম, রাইবোজোম 4, দেন 5 হচ্ছিল কি পড়বো? গোলগি অ্যাপারেটাস, গোলগি অ্যাপারেটাস, গোলগি অ্যাপারেটাস, ওকে। তাহলে গোলগি অ্যাপারেটাস কোথায় দেখুন? নিউক্লিয়াস আছে, এই যে গোলগি অ্যাপারেটাস, রাইবোজোমের পর ছিল গোলগি অ্যাপারেটাস। গোলগি অ্যাপারেটাস কবে আসছে? 17তে। তাহলে গোলগি অ্যাপারেটাসে কি কি লাগবে? গোলগি অ্যাপারেটাসে কিছুই লাগবে না, এগুলা জানার জন্য জানতে পারে, এগুলা লাগবে না। জাস্ট কি লাগবে? এই যে দেখো ফাংশন অফ গোলগি অ্যাপারেটাস, এই যে দেখো ফাংশন। তাহলে ফাংশন কি লাগবে? ফাংশন এটা লাগবে, এই যে দেখো ফাংশন। তাহলে ফাংশন হচ্ছিল গোলগি অ্যাপারেটাস। এটা জাস্ট একটা ছন্দ দিলেই হয়ে যাবে, সেটা হচ্ছিল কি ছন্দ? গোল ক্যাপ পরে, গোল ক্যাপ পরে, গোল ক্যাপ পরে, গোল গোল, গোল গোল প্যাকেট করে, গোল গোল প্যাকেট করে লারা দাও, লারা দাও, মানে গোল একটা ক্যাপ পরে গোল গোল প্যাকেট করে লারা দাও। সো গোল ক্যাপ পরে মানে কি? গোল দেওয়া বুঝতে হবে যে গোলগি অ্যাপারেটাস। ক্যাপ পরে মানে কি? সে ক্যাপ বলতে কি বুঝাইছে? এই ক্যাপ বলতে বুঝাইছে হলো যে ইয়া কি বলে, অ্যাক্রোজোমাল ক্যাপ। স্পার্মের যে অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে না, স্পার্মের অ্যাক্রোজোমাল ক্যাপ, অ্যাক্রোজোমাল ক্যাপ, ওকে। এটাকে বলা ছিল গোল ক্যাপ পরে, গোল গোল প্যাকেট করে। দেখো প্রথমে ছিল রাইবোজোমের ভিতরে থাকা যে প্রোটিন তৈরি হলো, সেই প্রোটিনগুলোকে কি করবে? প্যাকেট করবে, মানে প্যাকেট করে তো বাজারজাত করতে হবে, সো প্যাকেট করবে। এই প্যাকেট করে কে? এই প্যাকেট করে হলো এই গোলগি অ্যাপারেটাস, ওকে। তাহলে গোল ক্যাপ পরে অ্যাক্রোজোমাল, তারপর গোল গোল প্যাকেট করে প্রোটিনকে প্যাকেট করবে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। গোল ক্যাপ পরে গোল গোল প্যাকেট করে লারা দাও। লারা মানে ছিল লাইসোজোমাল এনজাইম, ওকে। লাইসোজোমাল এনজাইম এখানে তৈরি হয়,
বা মডিফাই হয়। ওকে, ধরলাম মডিফাই হলো, মডিফাই ও প্যাকআপ। লাইসোজোমাল এনজাইম এখানে মডিফাই হয়েছে, মানে হচ্ছে একটু আরও বেশি স্ট্রং হয়েছে। তাহলে তিনটা ফাংশন করলাম, একটা গোল ক্যাপ করে, গোল গোল প্যাকেট করে লাড়া দাও, অ্যাক্টোজোমাল ক্যাপ, রাইবোজোম প্রোটিন, একটা এটা মডিফাই করে। তাহলে আমরা দেখি এগুলো কি ছন্দ অনুযায়ী মিলছে কিনা। দেখো এদিকে কি বলছে, এই যে প্যাকড আপ, তাহলে এটা কি হলো প্যাকড আপ। সেখানে কি করতেছে, এখানে যে প্রোটিন সিনথেসিস হলো না, যেটা রাইবোজোমে, এই যে রাইবোজোমে যে প্রোটিনটা তৈরি হলো, এই যে এখানে দেখো বলছি যে রাইবোজোমে যে প্রোটিনটা তৈরি হলো সেটা কোথায় যাবে, গো টু দা গোলগি অ্যাপারেটাস, যেখানে তারা প্যাকড আপ হবে, হ্যান্ড হবে রিলিজ করবে ফ্রম দ্য গোলগি বডি, গোলগি বডিতে যাবে, দেন সেক্রেটারি গ্র্যানুল ইন দ্য সেল। মেইনলি কি বলছে, এখানে সব প্যাকড আপ হবে যেখানে রাইবোজোম থেকে আসা যে প্রোটিনটা। ওকে, তাহলে এটা গেল। দেন দুই হচ্ছে হলো, ধরো দুই হচ্ছে হলো এই যে এটা অ্যাক্টোজোমাল ক্যাপ, সিনথেসিস অফ অ্যাক্টোজোমাল ক্যাপ অফ স্পার্মাটোজোয়া, যে স্পার্ম থাকে না, হ্যাঁ এই যে স্পার্ম, এই স্পার্মের চারিদিকে উপরে দিকে একটা অ্যাক্টোজোমাল ক্যাপ থাকে, সেই অ্যাক্টোজোমাল ক্যাপটা তৈরি করেছিল গোলগি অ্যাপারেটাস, আমরা ইন্টারে পড়ে আসছি এটা। তারপর হচ্ছিল এটা গেল। তারপর হচ্ছিল লাইসোজোমাল যে এনজাইমটা, যেটা হচ্ছে ইয়াতে তৈরি হয়েছে কি বলে লাইসোজোমে, সেটা হচ্ছিল লাইসোজোমাল, মানে এটা সেটা একটু মডিফাই করে কে, সেটা মডিফাই করে হচ্ছিল এই যে গোলগি কমপ্লেক্স। ওকে, তাহলে তিনটা ফাংশন শেষ। তারপর 4 নম্বর ফাংশন কি, গ্লাইকোপ্রোটিন ফরমেশন হবে, এটা মনে রাখতে হবে, গ্লাইকোপ্রোটিন ফরমেশন, এবং স্টোরেজ করবে সিক্রেটরি প্রোডাক্ট। গোল তো সে অনেক কিছু সিক্রেট করে রাখবে, জাস্ট এই দুইটা জানেন। তাহলে প্রথম কি প্যাকড আপ, তারপর হচ্ছিল অ্যাক্টোজোমাল ক্যাপ, আর তিন হচ্ছিল লাইসোজোমাল এনজাইম হিসেবে কাজ করে। এটা ছিল গোলগি অ্যাপারেটাসের কাজ। যেন সব লাইসোজোমের কাজ করবে, তাও এদিকে কিন্তু তেমন বিষয়টা ইম্পর্টেন্ট না, এতটুকু লাগবে না, কিছুই লাগবে না। লাইসোজোম, তারপর লাইসোজোমাল এনজাইম, এটা তুমি এনজাইমগুলো জেনে রাখতে পারো, তবে এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হলো এর ফাংশনটা, নোন অ্যাজ সুসাইডাল ব্যাগ কেন বলা হয়। তারপর হচ্ছে এই যে এটা, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা যেহেতু সবগুলোর ফাংশন করতেছি, তাহলে কেন না এটার ফাংশনটাও আমাদের পড়ে নেওয়া উচিত। ওকে, জাস্ট এটার একটা ফ্লো চার্ট পড়বা, তাইলেই হবে, আর কিছু লাগবে না। ফ্লো চার্টটা কি, এখানে হচ্ছিল যে আমরা যে লাইসোজোমটা থাকবে না, লাইসোজোম, লাইসোজোম যদি নিজেকে ধ্বংস করে, নিজের এনজাইম দিয়ে নিজেকে ধ্বংস, ওকে, নিজের এনজাইম দিয়ে নিজেকে ধ্বংস, তাহলে কি নিজে ধ্বংস করতেছে, তাহলে এটা সুসাইডাল ব্যাড, সুইসাইডাল, এটা নিজেকে ধ্বংস করতেছে, তাহলে এটাকে বলা হয় সুসাইডাল ব্যাড। ওকে, হ্যাঁ, এখন যদি বলে যে না আমি নিজেকে ধ্বংস করবো না, অন্যকে ধ্বংস করব, সো অন্যকে ধ্বংস করলে তার এনজাইম দিয়ে, লাইসোজোমের ভিতরে যে এনজাইম, সে যদি নিজেকেই মেরে ফেলে সে এনজাইম দিয়ে, তাহলে তাকে ওটা নিজেকে ধ্বংস, মানে সুসাইডাল ব্যাড। এন্ড ওই এনজাইম যদি অন্যকে ধ্বংস করে, তাহলে অন্য দিয়ে মনে রাখবে যে অটো, ওকে, অন্যকে ধ্বংস করে অন্যকে খায়, অটো ফ্যাগি। ওকে, এখন যদি না অন্যকে ধ্বংস করে না, কোনো একটা ফরেন পার্টিকেল, অন্যকে বলতে অন্য সেলকে বুঝাইছে, একটা এখন যদি একটা ফরেন পার্টিকেলকে দেহের ভিতরে ঢুকা একটা ফরেন পার্টিকেল, সেটাকে যদি সে মারে, মানে সেটাকে যদি সে মেরে ফেলে, তাহলে কি হবে, ফরেন যেহেতু সে হেটারো, হেটারো ভক্ষণ করবে, ধ্বংস করবে, তাকে বলা ছিল ফ্যাগি, হেটারো ফ্যাগি। ওকে, এই দাও তিনটা জিনিস। লাইসোজোমের এনজাইম যদি নিজেকে ধ্বংস করে, লাইসোজোমের এনজাইম যদি নিজেকে ধ্বংস করে, তাহলে তাকে বলা সুসাইডাল ব্যাগ। অন্যকে ধ্বংস করলে, অন্যকে ভক্ষণ করলে, খেয়ে ফেললে অটোফ্যাগি। তারপর হচ্ছে কোনো একটা ফরেন পার্টিকেল ধ্বংস করলে হেটারোফ্যাগি। ওকে, দেখো এদিকে হচ্ছে কিছু ডাইজেস্টিভ অ্যাপারেটাস আছে, যারা হচ্ছে হলো সেল এবং ডাইজেস্ট করে কোনো পার্টিকেলকে। ওকে, তারপর ফরেন পার্টিকেলকে ধ্বংস করকে কি বলা হয়, হেটারোফ্যাগি। ওকে, ফরেন পার্টিকেলকে হেটারোফ্যাগি। এখন যদি বলে যে না সাইটোপ্লাজম থেকে বের হলো এবং ও আমার সাইটোপ্লাজমিক অর্গানেলস, মানে নিজের অর্গানেলসগুলোকে ধ্বংস করে ফেলে, তাহলে তাকে কি বলে অটোফ্যাগি। এই যে দেখো নিজের ধ্বংস অটোফ্যাগি। ওকে, তারপরে যা ইন্টারসেলুলার, নিজের সেলের ভিতরে ভক্ষণ করো। এখন যদি মনে করো সেল যদি নিজেকে ডাইজেস্ট ইটসেলফ, ডাইজেস্ট নিজেকে যদি ধ্বংস করে ফেলে, তাকে তাকে বলা হচ্ছিল সুসাইডাল ব্যাগ। এতটুকু করলে হবে, আর কিছু লাগবে না। তাহলে আমরা তিনটা ফাংশন করে ফেললাম। তারপর হচ্ছে ওয়াই লাইসোজোম আর নোন অ্যাজ সুসাইডাল ব্যাগ, কেন, কারণ হচ্ছিল সে যেমন অন্যকে সব ধ্বংস করে, আবার নিজেকেও ধ্বংস করে ফেলতে পারে, এটাকে কেন, অক্সিজেনের অভাবে। ওকে, এটাকে বলা হচ্ছে সুসাইডাল ব্যাগ। তা আমরা কোথা থেকে পড়ছি, দেখো আমরা অ্যানাটমি পড়তে পড়তে ফিজিওলজি পড়তে পড়তে অ্যানাটমিতে চলে গেছি। তারপর হচ্ছে লাইসোজোমাল এনজাইম আর নট ডাইজেস্ট দ্য সেলুলার স্ট্রাকচার, মানে নর্মালি কেন করে না, কারণ লাইসোজোম মেমব্রেনের ভিতরে থাকে, ঠিক আছে, যেটা বাইরে যাওয়ার অনুমতি নেই। এখন যদি মনে করো সাপোজ অক্সিজেনের ডিফিসিয়েন্সি হয়, ল্যাক হয়, হ্যাঁ, তখনই হচ্ছে হলো এই মেমব্রেনটা ধ্বংস হয়ে যায়, তখন এনজাইমগুলো সেল থেকে বের হয়ে পড়ে,
তখন এরকম বিভিন্ন সমস্যা তৈরি করে। সো এটা শেষ হলো। পারঅক্সিজম থেকে ফাংশনও লাগে না, পারঅক্সিজম জাস্ট এতটুকু মনে রাখতে হবে, পারঅক্সিজমটা সেটা হচ্ছে পারঅক্সাইড H2O2 তৈরি করে। ওকে, ব্রেকডাউন অফ ইন্টারসেলুলার যে H2 এটাকে ডিস্ট্রয় করে। যে পারঅক্সিজম সেলের ভিতরে যে পারঅক্সিজমগুলো আসে তৈরি হয় সেগুলোকে ধ্বংস করে, এতটুকু। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল এই ছকটা। এই ছকের ভিতরে দেখো কি বলা আছে, এখানে বলা হয়েছে যে এটা তৈরি হয় কোথায়, গোলগি অ্যাপারেটাসে মডিফাই হয়। ওকে, আর এরা নিজেরাই মডিফাই হয়। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেইটা হলো, দেখো এদিকে লাই আছে, লাই তার এনজাইমের নাম হবে হাই, লাই থেকে হাই। সো লাইসোজোম এনজাইম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। আর পার অক্সিজম আছে অক্সি, তাই অক্সিডেটিভ এনজাইম। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে লাইসোজোম এনজাইম কোনটা, হাইড্রোলাইটিক এনজাইম, লাইসোজোম এনজাইমগুলো কোন টাইপের, হাইড্রোলাইটিক নাকি অক্সিডেটিভ। ওকে, লাইসোজোম এনজাইমগুলো হচ্ছে লাই হাই পারঅক্সিজম। এটা কোশ্চেনটা কি জিজ্ঞেস করতে পারে যে লাইসোজোমাল এনজাইম কোন টাইপ, কোন টাইপ, হাইড্রোলাইটিক নাকি অক্সিডেটিভ, তখনই কনফিউজ হয়ে যাবে। তাই লাই মানে রাখবা হাই, অক্সি মনে রাখবা হাই, কি বলে, আর পার অক্সি দিয়ে মনে রাখবো অক্সিডেটিভ। শেষ, এটা ইম্পর্টেন্ট ভাইবার জন্য, ভাইবা। ওকে, শেষ। এখন দেখো এটা হচ্ছিল ডিউতে আসে, দেখো এই যে পরের কোশ্চেনটাই দেখবা, এটা পড়তে পারো। দেখো আমরা মাইটোকন্ড্রিয়া কিন্তু পড়ছি, এটিপি তৈরি হয়, পাওয়ার হাউস, রাইবোজোম প্রোটিন তৈরি হয়, লাইসোজোম অটোফেগ হিসেবে কাজ করে, এন্ডোপ্লাজম রাফ এন্ডোপ্লাজম প্রোটিন রিলেটেড সব কাজ করে, স্মুথ এন্ডোপ্লাজম রিলেটেড লিপিড রিলেটেড সব কাজ করে, এগুলো আমরা মাত্র বলছি। তবে এখন ডিউতে বারবার যেটা আসে, ডিউতে এসে আসছে, এদিকে আমরা সবগুলো আলাদা আলাদা পড়লাম না, এখান থেকে কয়েকটা জানতে যাবে, যেমন যে কোনো দুইটার ফাংশন জিজ্ঞেস করবে, অথবা তিনটা, অথবা চারটা, যে কোনো তিনটা চারটার ফাংশন জিজ্ঞেস করতে পারে। দেখো ডিউ 17 আসছে, 19 আসছে, তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো কি বলবো, জাস্ট এইগুলোর ফাংশনগুলোই এখান থেকে ব্যাখ্যা করে দিবে, আমরা আগে মাত্র ব্যাখ্যা করলাম। ওকে, তারপর হচ্ছে কি কি এই কয়েকটা নাম দিয়েছে, তুমি তোমার মন মতো যে কোনো একটা দিলা, এটা বললে হবে, আর কিছু লাগবে না। ওকে, এটা তেমন ইম্পর্টেন্ট না। সাইটোস্কেলেটন সম্পর্কে খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা ডিউ 13, কারণ কি ফাংশন চাইছে, আমরা সবগুলোর ফাংশনের মতো এটার ফাংশনটা করব। তবে এখানে যে সকল জিনিসটা জানতে হবে সেটা হলো কি কি, এর নামগুলো কি কি, এর নাম হচ্ছিল মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমি ক্লাসের শুরুতেই কিন্তু বলছি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, নট ইন্টারমিডিয়েট টিউবিউল। ওকে, এমন কোনো কিছু না, জাস্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট আছে। বাট এখন হচ্ছিল সাইটোস্কেলেটন কি, আমরা এটাও বলছি। সাইটো মানে সেল, স্কেলেটন মানে কঙ্কালতন্ত্র, যেটা সেলের কঙ্কাল তাকে বলা হচ্ছে সাইটোস্কেলেটন। তাহলে কঙ্কাল কি করে, আমাদের দেহের বডি একটা শেপ তৈরি করে, আমরা হাঁটা চড়ার ভিতরে সাপোর্ট দেয়। ওকে, আমরা এবং হাঁটতে মুভমেন্টে হেল্প করে, এটাকে বলা হচ্ছে মুভমেন্ট অফ দ্য ইন্টারসেল, এটাকে বলছিল ফাংশন অফ সাইটোস্কেলেটন। শেষ, ফাংশন শেষ হয়েছে। ওকে, আর কিছু লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। এখন হচ্ছে এইটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিটেন থেকে শুরু করে প্লাস ভাইবা। তখন এটা মনে রাখবে কিভাবে, দেখো মাইক্রোটিউবুল সেম জিনিস, এটা মাইক্রোটিউবুল মানে কি, বা দেখো আগে এই ছবিটা একটু দেখো, মাইক্রোটিউবুল একটু বড়, তারপর ছিল মাইক্রোফিলামেন্ট তার চেয়ে একটু ছোট, আর এটা ছিল ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মোটামুটি একটা রেঞ্জে, এই দুইটার মাঝামাঝির একটা কি দেখো ডায়ামিটারও দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখন দেখো করি মাইক্রোটিউবুল কি, সাপোর্ট অ্যান্ড শেপ দ্য, মানে সেলের সাপোর্ট দেয় এবং শেপটা ঠিক রাখে। ওকে, এখন এই আমরা জানি হচ্ছিল বোনসের মাধ্যমে মুভমেন্টে হেল্প করে, স্পিন্ডল তন্তু তৈরি করে। আমরা সেই যে মাইটোসিস মিওসিসের যে স্পিন্ডল তন্তু কোথা থেকে, মাইক্রোটিউবুল, আমি ইন্টারে পড়ছি এটা, সেল মেমব্রেন। শেষ, আর এর মাধ্যমে বিভিন্ন জিনিস ট্রান্সপোর্ট হয়। তারপর মাইক্রোফিলামেন্ট, সেটা আসলে অ্যাক্টিন ফিলামেন্ট প্লাস মায়োসিন, এটা কি সেল ডিভিশনে হেল্প করে, সবগুলোই সেল শেপ, বাট এটা মেন হলো সেল ডিভিশন। আর মাইক্রোফিলামেন্ট অ্যাক্টিন মায়োসিন, তাহলে কি হবে, সেল কন্ট্রাকশন হেল্প করবে। ওকে, মাস্কুলার কন্ট্রাকশন, এই যে দেখো
অ্যাক্টিন মায়োসিন কি করে, মাসকুলার কন্ট্রাকশন করবে। তারপরে পার্টিকুলার মুভিং এন্ড শিফট, দেখো বিভিন্ন জিনিস মুভমেন্ট হেল্প করে এই কন্ট্রাকশনের মাধ্যমে। অ্যাক্টিন নেটওয়ার্ক কি করে, ফ্রেমওয়ার্ক তৈরি করবে যেটা নর্মাল কাজ করে। বিভিন্ন মুভমেন্ট এক্সোসাইটোসিস ফ্যাগোসাইট এগুলো সব মুভমেন্ট রিলেটেড কাজ করে। যে মুভমেন্ট অফ ফ্লাজেলা এটা তো মুভমেন্ট, মাসল কন্ট্রাকশন করবে। এন্ডোসাইটোসিস এগুলো সবগুলো মাসল কন্ট্রাকশনের মাধ্যমে হয়। তো ইন্টারমিডিয়েট, যেহেতু এটা ইন্টারমিডিয়েট মানে কি, ইন্টারমিডিয়েট মানে হচ্ছিল ইন্টারমিডিয়েট মাঝামাঝি। আর মাঝামাঝি এরা কি করে, মধ্যস্থতা করে। ওকে, মধ্যস্থতা করে। তাহলে কিসের সাথে মধ্যস্থতা করে, দুইটা লিঙ্ক সেল টুগেদার, দুইটা সেলের মধ্যে মধ্যস্থতা করে। ওকে, তারপর হচ্ছে কেরাটিনাইজেশন করে, এর মাধ্যমে বিভিন্ন অ্যাব্রেশন, লস অফ ওয়াটার এগুলো হয়ে থাকে। তারপর হচ্ছিল স্মুথ মাসেল যে কম্পোনেন্ট, সেটা হচ্ছিল প্লে এ রোল এজ স্মুথ মাসেল সাইটোস্কেলেটাল কম্পোনেন্ট। এটা হচ্ছিল একমাত্র স্মুথ মাসেলের যে কন্ট্রাকশন সেটা একটা ইম্পর্টেন্ট, এতটুকু করলে হবে, আর কিছু লাগবে না। তাহলে হচ্ছিল আমরা কি সাইটোস্কেলেটন যে তিনটা, সেই তিনটার নাম পড়লাম, মাইক্রোটিউবুল, নর্মাল ফাংশন পড়লাম, দেন হচ্ছিল তিনটার আলাদা আলাদা স্পেসিফিক ফাংশন পড়লাম। স্পেসিফিক ফাংশনগুলো পড়লে হবে, এটা লাগে না, ঠিক আছে, এটা ভাই বাট এগুলো লাগে না, জিজ্ঞেস করে না। সেন্ট্রাল নাই, সেন্ট্রাল লাগে না। ফাংশন অফ সেন্ট্রাল তুমি জানো, সেন্ট্রাল কি করে, মাইটোটিক সেল ডিভিশন করে। এবং হচ্ছিল স্পিন্ডল তন্তু কিসের, প্রাণীকোষে। আমরা পড়ছি প্রাণীকোষে কি করে, স্পিন্ডল তন্তু থেকে, যে স্পিন্ডল তন্তু থেকে বিভিন্ন ফিলামেন্ট অ্যাস্টার রে তৈরি করে, অ্যাস্টার রে তৈরি করে। হ্যাঁ, অ্যাস্টার রে তৈরি করে। দেন ফাংশন ইন দ্য ফরমেশন অফ সিলিয়া, এগুলোতে হেল্প করে। বুঝো, ওগুলার মতো অ্যাস্টারের মাধ্যমে, আর কিছু লাগে না, এগুলো লাগে না ভাইবার জন্য। জাস্ট এতটুকু তুমি জানার জন্য পড়ো যে ধরো হচ্ছিল সিলিয়া, হ্যাঁ সিলিয়া একটা সব ফ্লাজেলা। দেখো সিলিয়ার এজ দিয়ে আমরা একবার শর্ট, ওকে, তাহলে এটা কি হবে, লং। যেহেতু শর্টগুলো অনেক থাকতে পারে, শর্ট যেটা ছোট জায়গায় অনেকগুলো থাকবে, তাই এটা মাল্টিপল। আর যেটা এটা একটা অনেক বড়, তাই একটা সিঙ্গেল থাকে। তারপর হচ্ছিল এই যেহেতু ছোট, মুভ আদার স্ট্রাকচার। আর হচ্ছিল এরা নিজেরাই চলাফেরা করতে হবে, এতটা। ওকে, ডিএনএ লাগে না কিছু, ডিএনএ পড়বে হচ্ছে বায়োকেমিস্ট্রিতে তোমরা, জাস্ট সেটা তুমি জানার জন্য দেখার জন্য দেখতে পারো, কিন্তু এটা লাগে না। মডেল এগুলো লাগে না, ফাংশন লাগে না, জানো তুমি অলরেডি। আচ্ছা জিন পড়াবো, আচ্ছা জিন পড়াও। জিন কি, জিন হচ্ছে একটা কোনো একটা সিকোয়েন্স অফ ডিএনএ। ধরো এই যে ডিএনএ ছবিটা, এই ডিএনএ ছবির একটা সামান্য একটা সিকোয়েন্স, কয়েকটা নিউক্লিওটাইড মিলে, এই যেগুলো তো নিউক্লিওটাইড কয়েকটা মিলে, কয়েকটা কয়েকটা নিউক্লিওটাইড নিউক্লিওটাইড মিলে তৈরি করে জি জিন, যারা স্পেসিফিক স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রকাশ করে। ওকে, দেখো জিন, জিন কি, জিন হচ্ছিল একটা সিকোয়েন্স অফ ডিএনএ, যেটা ছিল কোড ফর প্রোটিন। আর এই প্রোটিনের মাধ্যমে হচ্ছিল যে জেনেটিক ইনফরমেশন আদান প্রদান করে। ওকে, শেষ। টাইপস অফ জিন এগুলো লাগে না, স্ট্রাকচার অফ জিন এগুলো কিছুই লাগবে না, এগুলা নেভার। ইন্টারসেলুলার কানেকশন এগুলো লাগে না, বাট জেনে রাখা ভালো। ইন্টারসেলুলার কানেকশন বলতে কি বোঝায়, একটা সেল এবং আরেকটা সেল কিভাবে কানেকশন থাকে। ওকে, এটাকে বলা হচ্ছিল ইন্টারসেলুলার কানেকশন। ধরো মনে করো, এই দেখো এখানে যে টাইট জাংশন, টাইট দিয়ে বুঝাচ্ছে যে খুব বেশি টাইট, দিস টাই সেল টুগেদার, ওকে, উইথ স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি, প্রচুর পরিমাণে টাইট হয়ে থাকে, একটা সেল একটার সাথে লেগে থাকে। এটাকে বলা হচ্ছে, তারা কি ব্যারিয়ার ফাংশন হিসেবে কাজ করে। একটা যাতে এমনভাবে লেগে থাকে যে ব্যারিয়ার হিসেবে কাজ করে, এখান থেকে এদিকে যেতে পারে না, এখান থেকে এদিকে যেতে, কোনো সেলগুলো মুভমেন্টও করতে পারে না। এই সেল এবার মুভমেন্ট করতে পারে না, এবার মুভমেন্ট করতে পারে না, কারণ আসলে এখানে টাইট জাংশন হিসেবে কাজ করে এটা। ওকে, তাহলে এটা গেল টাইট জাংশন শেষ। তারপর ছিল আমরা কি দেখব, অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ বা অ্যাঙ্করিং। অ্যাঙ্করিং বলতে কি বোঝায়, অ্যাঙ্করিং বলতে বোঝায় হচ্ছিল এই যে মাঝে মানে যে বোট থাকে না, নৌকা, এই নৌকাগুলো হচ্ছিল যখন তীরে যায় তখন একটা তিন কোনো একটা ইয়া ফেলায়, মানে খাঁচা টাইপের, ওগুলো হচ্ছিল নিচে যে আটকে রাখে, এটা অ্যাঙ্কর বলে। জাস্ট আটকে রাখবে, সে ভাসবে, সে সব ভাসবে, কিন্তু ছুটে চলে যাবে না, মানে ছুটে ছুটে চলে যাবে না। ওকে, ছুটে চলে যাবে না, বাট ভাসবে।
ঠিক তেমনি অ্যাঙ্করিংয়ের কাজ হচ্ছিল এমন, সে হচ্ছিল দে হোল্ড সেল টুগেদার। এটা হচ্ছে জোনাল কি জোনুলা অ্যাডহেশন, ডেজমোজোম, তারপর চলে হেমিডেজমোসোম। এর মাধ্যমে হচ্ছিল বেজাল লেমিনা, এই যে দেখো নিচে হেমিডেজমোজোম। ঠিক তেমনি যে ডেজমোজোম, জোনা অ্যাডহেশন, এগুলো জাস্ট একটার সাথে এভাবে লেগে থাকে। সেল মুভমেন্ট হতে পারে, বাট সেল এখান থেকে সরে আরেক জায়গায় যাবে না। ওকে, আরেকটা হচ্ছিল কমিউনিকেটিং জাংশন বা গ্যাপ জাংশন। গ্যাপ মানে কি, তার ভিতরে কোনো একটা গ্যাপ থাকবে, বুঝাই যাচ্ছে এদিকে গ্যাপ থাকবে। তো গ্যাপ জাংশনের মাধ্যমে কি একটা টানেল ফর ডিফিউশন, এমন একটা জিনিস। এই দেখো, এই যে ধরো এই যে এটাকে বলা হচ্ছে টাইট জাংশন, পুরা নিরেট লাগানো আছে। আর একটা গ্যাপ জাংশন কি, এই যে এটাকে বলা হচ্ছে গ্যাপ জাংশন, ফাঁকা, যে কোনো জিনিস ভিতরে চলে যেতে পারে, এটা হচ্ছে গ্যাপ জাংশন। টানেল ফর ডিফিউশন অফ স্মল মলিকুল বিটুইন দ্য নেইবার সেল। এরা কমিউনিকেশনের মাধ্যমে, গ্যাপের মাধ্যমে বিভিন্ন জিনিস আদান প্রদান করে, এটাকে বলেছে কমিউনিকেশন জাংশন। তাহলে এই কয়েকটা জিনিস জানলে হবে, আর কিছু লাগবে না। গ্যাপ জাংশন আর কিছু জানা লাগবে না, এগুলো কিছুই লাগবে না। সেলুলার কমিউনিকেশন ওগুলো পড়লেই হবে, এক্সেপশনাল আর কিছু লাগবে না। মানে সেলুলার কমিউনিকেশন বলতে কি বোঝায়, একটা সেল আরেকটা সেলের সাথে কিভাবে আদান প্রদান করে, সেটা হচ্ছে সমন্বয়তন্ত্র। কিন্তু আমরা পড়ছি সমন্বয়তন্ত্র রাসায়নিক, মানে হচ্ছিল সে হতে পারে নিউরোক্রাইন বা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে আদান প্রদান করতে পারে, হরমোনের মাধ্যমে আদান প্রদান করতে পারে, নিউরো এন্ডোক্রাইন মানে নার্ভের মতো এন্ডোক্রাইন, এটা হচ্ছিল অক্সিটোসিন। এ দেখো কোথায় আছে, যেমন এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন, এটা ইম্পর্টেন্ট, ভাইবাতে জিজ্ঞেস করবে। তো পরবর্তীতে এই নিয়ে আরও অনেক পড়াশোনা আছে, ম্যারাক্রাইন, গ্যাস্ট্রিন হরমোন, সেগুলো এগুলো পরের পড়া, এগুলো আসলে এখন না। ওকে, এগুলো পরের চ্যাপ্টারে ডিটেলস ভাবে দেওয়া আছে, এগুলো এখন না জানলেও হবে। তারপর আসলে কেমিক্যাল মেসেঞ্জার আমরা অনেকবার জানি, ফার্স্ট মেসেঞ্জার হরমোন নিউরো ট্রান্সমিটার, আর সেকেন্ড মেসেঞ্জারগুলো ছিল এগুলো, এটা মুখস্থ রাখতে হবে, সাইক্লিক সিএমপি, জিএমপি। তাহলে এগুলো কি কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এটা ছিল ফার্স্ট মেসেঞ্জার কি হরমোন নিউরো ট্রান্সমিটার, সেকেন্ড মেসেঞ্জার ছিল সিএমপি, জিএমপি, জাস্ট এইভাবে মনে রাখবে, সিএমপি, জিএমপি। ওকে, দেন ক্যালসিয়াম 2+, IP3, ড্যাগ। আর কিছু লাগবে না, প্রোস্টাগ্ল্যান্ডিনও মনে রাখতে পারো। এগুলো পরবর্তীতে যখন হরমোন চ্যাপ্টার পড়বো না, হরমোন চ্যাপ্টার তখনকার পড়া মেইনলি, এখানে দিছে জাস্ট জানার জন্য। ওকে, জাস্ট কেমিক্যাল মেসেঞ্জার, আর কিছু আছে না, আর কিছু না। তাহলে আজকে এই পর্যন্ত, অনেক বড় একটা ক্লাস। তোমরা চাইলে এটাকে 2x 3x 4x নিজের মতো করে যতটুকু স্পিডে পারো করবা, সমস্যা নেই, তোমাদের সুবিধা মতো সময় সাপেক্ষ অনুযায়ী। তবে আমি চেষ্টা করছি সবগুলা যাতে প্রয়োজন অনুযায়ী যতটুকু জানা দরকার সুন্দর মতো আস্তে ধীরে বুঝিয়েছি, যাতে হেল্প হয়। আমি চাই না কেউ যাতে মনে করো মারা খাক আইটেম টেবিলে। মোটামুটি যতটুকু চেষ্টা করছি আমি, যাতে মনে করো স্যাররা বুঝতে পারবে, তোমারও যাতে বোঝার জন্য, এখানে মেডিকেলে বোঝাটা হলো আসল। যতটুকু অল্প পড়ো, ঠিক আছে, আমি অনেক বড় বড় বই পড়ছি না, আমি গাইড পড়তেছি, এটার জন্য অনেক হেনমন্যতা থাকে ভাই, ওগুলা কোথায়, যে যেমন জ্ঞান, আমরা কিন্তু এতক্ষণ গাইটন গেনুং লিপিন কড সব বাই পড়ছি, এদের জ্ঞান জাংকুইরা সব, ওই যে আমরা কিন্তু হার পার, এদের ইন্টারসেলুলার, এদের জ্ঞানং পড়ছি। তাই আমরা এগুলোই বই পড়তেছি, এগুলোই পড়া। তাই বলে তুমি জানো, এত জেনে পরে যদি ভুলে যাও, তার চেয়ে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু জানি, মনে রাখি। মেডিকেল লাইফ সারা জীবন পড়ার ভাই, পড়তে পড়তে শেষ হয়ে যাবার, তাও শেষ হবে না পড়া, তাও যতটুকু আল্লাহ আমাদের মাথায় নিয়ে যেতে পারি সেটাই অনেক। ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। পরবর্তীতে ক্লাসে আবার দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।